We are honored to have Dr. Mohammad Ishtiaq Reza Sir, Associate Professor, Department of Electrical and Electronics Engineering, and Advisor of IEEE Photonics Society, Chuet Student Branch. Reza Sir is a proud winner of the 3MT segment at the University of Adelaide. Thank you, sir, for your valuable time. এ পর্যায়ে আমি স্যারকে ফ্লোর দিতে চাই। স্যারের প্রেজেন্টেশনের পর আমাদের একটি কিউএনএ সেশন থাকবে, যেখানে পার্টিসিপেন্টসরা আমাদের 3MT সেগমেন্ট রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন আনমিউট করে অথবা আমাদের চ্যাট বক্সে। তবে ইভেন্টের স্ট্রাকচার, ইভেন্টের টাইমলাইন এগুলো সম্পর্কে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে সেগুলো অর্গানাইজাররা পরবর্তীতে আপনাদেরকে অবহিত করবেন। ধন্যবাদ সবাইকে। স্যার, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। থ্যাঙ্কস জুনায়েদ, শাফকাত। সবাই আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার। ইয়েস Yes, স্যার। আচ্ছা। sir. স্যার শোনা যাচ্ছে? আচ্ছা, আমি তাহলে আমার স্ক্রিন শেয়ার করি। জাস্ট গিভ মি লিটল টাইম। সবাই স্ক্রিন কি দেখা যায়? স্লাইড দেখা যায় কোনো? না স্যার, আপনার ডিভাইসের ফুল স্ক্রিন চলে আসছে স্যার। আচ্ছা, এখন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আহ ঠিক আছে, তাহলে আমরা শুরু করি নাকি? ইনশাআল্লাহ সবাই রেডি তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সবাইকে আসসালামু আলাইকুম। আম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ওয়েবিনার, যেটা 3 মিনিট কম্পিটিশন নিয়ে আইট্রিপলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যারেঞ্জ করছে, সেটা আমরা এখন শুরু করি ইনশাআল্লাহ। মেইন প্রেজেন্টেশনে আসলে পারপাস হচ্ছে একটা কনফারেন্সকে টার্গেট করে আমাদের প্রিপারেশন নেওয়া, এবং সেই কনফারেন্সের দুই ধরনের ক্যাটাগরিতে কম্পিটিশন হবে অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ বিন ইনফর্মড। একটা হচ্ছে 3 মিনিট কম্পিটিশন, আর একটা সম্ভবত পোস্টার প্রেজেন্টেশন, এবং কিছু বোধহয় কি নোট সেশনও থাকবে। সো পোস্টার প্রেজেন্টেশনে আমরা ইউজুয়ালি ইউজ টু, কিন্তু 3 মিনিট কম্পিটিশন আমাদের দেশে, আমার জানা মতে এবং আমাকে যতটুকু ইনফর্ম করছে আইট্রিপল চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, যে এটা প্রথমবারের মতো অ্যারেঞ্জ হচ্ছে। তো সেই হিসেবে আমাদের দেশে যেহেতু এই কম্পিটিশনটা পপুলার না এবং খুব বেশি মানুষের পরিচিত না, এই কারণে এটার জন্য যতটুকু গাইডলাইন দেওয়া যায় সেটার চেষ্টাই করব ইনশাআল্লাহ। সো আমি আহ, ধারণা করতেছি এখানে সবাই চুয়েটেরই। চুয়েটের বাইরে কি কেউ আছে অডিয়েন্সে? জি স্যার, চুয়েটের বাইরে থেকে আছে স্যার। আমাদের পার্টিসিপেন্টরা এন্ড বিভিন্ন আচ্ছা, ইন্টারেস্টেড ওকে। মেম্বার আছে। ওকে, গুড গুড। তাহলে আমি একটু জাস্ট আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নেই। যদি চুয়েটের হইতো তাহলে এটার প্রয়োজন পড়তো না। আমি ডক্টর মোহাম্মদ ইস্তিয়াক রেজা, আহ, চুয়েটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে এখন আছি। আমার কর্মজীবন অলমোস্ট 14 বছরের মতো। সো কুইকলি আমার ইন্ট্রোডাকশন দিয়ে নেই, একদম খুব ব্রিফ হবে। আমি 2011 সালে কুয়েটে, আই মিন খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ট্রিপলি ডিপার্টমেন্টে ব্যাচেলর করেছি। 2011 সালে আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছিল। এরপর চুয়েটে জয়েন করছি 2011 সালেই। তারপর 2 বছর চাকরি করছি। তারপর 2 বছর চাকরি করার পরে 2013 সালে আমি মাস্টার্স করতে গেছি ইরাসমাস মুন্ডাস। একটা মাস্টার্স আছে, অনেকেই হয়তো এটার সাথে ফ্যামিলিয়ার, ইউরোপিয়ান কমিশন দ্বারা ফান্ডেড। তো দুইটা কান্ট্রিতে যেতে হয় ইউরোপের। তো আমার কান্ট্রি দুইটা ছিল ইটালি আর ইউকে। ইটালির ছিল স্কুলা সুপারিওরে সান্তানা, যেটা সেই গ্যালিলিওর বিখ্যাত সিটি পিসাতে লোকেটেড। আর আরেকটা ছিল অ্যাস্টন ইউনিভার্সিটি, যেটা বার্মিংহামে লোকেটেড। আমি ওখানে ফোটনিক নেটওয়ার্কস নিয়ে কাজ করেছি। এরপরে আমি 2015-তে চুয়েটে এসে আবার জয়েন করছি। 2015-তে জয়েন করার পরে আমি আবার 4 বছর অলমোস্ট চাকরি করছি।
দেন 2019-এ আমি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডে পিএইচডির জন্য যাই, এবং সেখানে আমি অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটিতে কাজ করছি, অপটিক্যাল ফাইবার ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটিতে। আমার সুপারভাইজার ছিল এটা ডিরেক্টর। সফট গ্লাস ফাইবার পৃথিবীর কোথাও ফ্যাব্রিকেশন হয় না, অস্ট্রেলিয়ার আমাদের ল্যাবটাতেই হইতো। মানে আই মিন অস্ট্রেলিয়াতে হয় না, পৃথিবীর আরো কিছু জায়গায় হয়, যেমন ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটনে হয়, তবে আমাদের ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য লিড আর কি এটাতে। তো আলহামদুলিল্লাহ ওটাতে কাজ করে আমি অনেক কিছু শিখছি, এবং ওখানে আমার কিছু অ্যাচিভমেন্ট ছিল। একটা অ্যাচিভমেন্ট ছিল হচ্ছে আমার 3 মিনিট থিসিসে আমি এখানে উইন করছিলাম আমাদের ইউনিভার্সিটি লেভেলে। ন্যাশনাল লেভেলে যাওয়ার সুযোগ ছিল, যদিও আমি আই ডিডন্ট অপ্ট ফর দ্যাট বিকজ অফ দ্য ওয়ার্ক প্রেশার অফ পিএইচডি। সো ওটার এক্সপেরিয়েন্স গুলো আজকে আমি এখানে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো এই স্লাইডটা আসলে আমাকে প্রোভাইড করা হয়েছে অর্গানাইজিং টিম থেকে। সো এখানে আমি ডিটেল হয়তো না বলাটাই ভালো হবে, ওরা শেষে বলবে। তারপর আমি কুইকলি দেখে যা বুঝতেছি, এখানে 6টা স্টেম রিসার্চ ফিল্ডে কম্পিটিশন অ্যারেঞ্জ করা হচ্ছে। 2 ফেজে বোধহয় সাবমিশন থাকবে, একটা বোধহয় সাবমিশন অলরেডি গোয়িং অন সাবমিশন রাউন্ড। 2টা ট্র্যাকে হবে, একটা 3 মিনিট থিসিস হবে, একটা পোস্টার প্রেজেন্টেশন হবে। পোস্টার প্রেজেন্টেশনে কোনো ফিল্ড বোধহয় লিমিটেড না, যে কোনো ফিল্ডে দেওয়া যাবে। এবং সবচেয়ে লুক্রেটিভ ব্যাপার, এখানে 145K এর মতো প্রাইজ মানি আছে। এখানে প্রাইজ হবে, এটা আমি বানাই নাই, স্লাইড প্রাইস লেখা এনিওয়ে। সো এটা অনেক অনেক আমাদের স্পন্সর আছে, এগুলো আমাদের যারা অর্গানাইজিং কমিটির মেম্বার ওরা শেষে বলবে আই বিলিভ। আচ্ছা, আমরা প্রসিড করি। আহ এটা হচ্ছে এই কম্পিটিশনটার নাম ওরা দিছে সাই ব্লিডস। এটা নিয়ে ওরা ডিটেল বলবে, এটার পেছনে ওদের একটা সুন্দর এই থিমটার পেছনে সুন্দর ব্যাখ্যা আছে। আহ আর এবং এটা 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 স্পন্সর্ড, এবং বাকি সবাই বোধহয় একটু মিউট মিউট থাকলে ভালো হয়। যে কো হোস্ট আছে কাইন্ডলি এনশিওর করো যে সবাই একটু মিউট আছে আর কি। আচ্ছা, আইটিপলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইটিপলি বাংলাদেশ সেকশনের জয়েন্ট ভেঞ্চারে এটা হচ্ছে। আহ, আচ্ছা, এখন আমরা আসল টপিকে যাই, যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে আসছি এখানে। 3 মিনিট থিসিসটা আসলে কি? আহ নাম শুনে বোঝা যাচ্ছে এটা এমন একটা কম্পিটিশন যেটা 3 মিনিটে শেষ করতে হবে, ঠিক আছে? সো এটার নামের জন্য 3 মিনিট থিসিস। থিসিস কথাটার পেছনে আম, কারণ হচ্ছে জেনারেলি এটা আসলে টার্গেট করে অ্যারেঞ্জ, যাদেরকে টার্গেট করে অ্যারেঞ্জ করা হয়েছিল, ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড হচ্ছে এটার ফাউন্ডার। 2008-এ ওরা প্রথম এটা লঞ্চ করছিল। ওরা পিএইচডি আর মাস্টার্স স্টুডেন্টদেরকে টার্গেট করে এটা স্টার্ট করছিল। তো ওরা ওদের থিসিসের একটা কাজ, জেনারেলি তো আমরা টেকনিক্যাল পার্সন এবং উইদিন আওয়ার ফিল্ড ওদের কাছে ডিফেন্ড করি, কিন্তু সায়েন্সের মোর আসলে কি বলবো, মোর এটার পাবলিসিটির জন্য, মানুষের কাছে রিচ করার জন্য, মোর রিচের জন্য, সায়েন্সের প্রতি মানুষের একটা ভীতি সবসময় থাকে। মোর রিচের জন্য এটা নন অডিয়েন্সকে টার্গেট করে একটা কম্পিটিশন, নন টেকনিক্যাল ফিল্ডের অডিয়েন্সকে টার্গেট করে একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছিল। যেটা 3 মিনিট করার কারণ হচ্ছে কারণ প্রচুর মানুষের সাইন্টিফিক আউটকামকে খুব অল্প সময়ের মধ্যে হায়ার রিচ যাতে পাওয়া যায়। আচ্ছা, বোঝাই যাচ্ছে এটা একটা একাডেমিক কম্পিটিশন ফর রিসার্চ স্টুডেন্ট, এই জন্য এটার নাম 3 মিনিট থিসিস। থিসিস কথাটা এখানে এমফাসিস পাইছে এই জন্য। মোস্টলি যেহেতু 3 মিনিট, ইউ কান্ট ডেলভ ইনটু মোর ডিটেল অফ ইউর ওয়ার্ক অর অফ ইউর রিসার্চ, এই জন্য শুধু আইডিয়াটা এক্সপ্লেন করাটাই উদ্দেশ্য ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার, এটা নন স্পেশালিস্ট অডিয়েন্সকে টার্গেট করে করা। এবং এটা অনেক কিছু দেখা হয়, ক্ল্যারিটি কতটুকু আছে, এঙ্গেজড কতটুকু আমি অডিয়েন্সের সাথে, এবং আমার টোটাল কাজের ইম্প্যাক্ট আমি কতটুকু ফুটাই তুলতে পারছি, সোশ্যাল ইম্প্যাক্ট, ন্যাশনাল ইম্প্যাক্ট, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট, হিউম্যানিটারিয়ান ইম্প্যাক্ট, সবকিছু আসলে এখানে ফুটিয়ে তোলাটা জাজমেন্ট একটা ক্রাইটেরিয়া আর কি। রেগুলারলি আসলে 3 মিনিট থিসিস আমার জানা মতে এই এই ইউনিভার্সিটি গুলো ছাড়াও আরো অনেকগুলো ইউনিভার্সিটিতে ঘটে। এখানে হয়তো যেগুলোতে বেশি ঘটে সেগুলোর জাস্ট ইনফরমেশন দেওয়া হয়েছে। যেগুলাতে বেশি এটা টাইম টু টাইম কম্পিটিশন গুলো হয়, আমার জানা মতো অস্ট্রেলিয়ার G8 এর সবগুলো ইউনিভার্সিটিতে এগুলো হয়, এবং সবার শেষে একটা ন্যাশনাল কম্পিটিশন হয়, ন্যাশনাল উইনার ওরা অ্যানাউন্স করে। এনিওয়ে, এটা একটা ভালো ইন্সপিরেশন তোমাদের জন্য। তোমরা যদি এখান থেকে ভালো, আসলেই খুব ভালো কিছু আমরা 3 মিনিট থিসিস প্রেজেন্টার পেয়ে যাই, পারহ্যাপস আমাদের এটা আমরা ন্যাশনাল লেভেলে, এবং ইনশাল্লাহ কোনো একদিন আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এটা নিয়ে যাওয়া যেতে পারে। এবং বাংলাদেশের রিসার্চ
মানুষ অনেক ভালো রিসার্চ করে, কিন্তু প্রেজেন্টেশনের অভাবে বাংলাদেশের গ্লোবাল রিচ অনেক কম বাংলাদেশি রিসার্চারদের, সেটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আসলে 3 মিনিট থিসিসের পারপাস কি আমি কিছু কথা অলরেডি বলে ফেলছি, যে জেনারেলি একাডেমিক প্রেজেন্টেশন স্কিলটা বাড়ানো, রিসার্চ কমিউনিকেশন স্কিলটা বাড়ানো। আর মানে যারা অ্যারেঞ্জ করতেছে তাদের টার্গেটটা আমি বলতেছি, ওদের কি পারপাস ছিল। এরপর তাদের রিসার্চটাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে মানুষের কাছে রিচ করাটা একটা উদ্দেশ্য ছিল। কারণ অনেক সময় আমরা যখন টেকনিক্যাল মানুষদের প্রেজেন্টেশন শুনি, যারা নন টেকনিক্যাল, ইভেন লেটসে আমরা ফিজিক্সের মানুষরা কেমিস্ট্রি রিসার্চ যখন শুনি, আমরা অনেকে বলে যে আমাদের মাথার উপর দিয়ে গেছে। হ্যাঁ, তো সেখানে যে ফিজিক্স কেমিস্ট্রি বা সায়েন্সেরই মানুষ না, সে কিভাবে আসলে এটা নিবে, এটা একটা এক্সপ্লোর করাটা একটা উদ্দেশ্য ছিল। তো সিম্পল ল্যাঙ্গুয়েজে কনভে করাটা এটার একটা উদ্দেশ্য, কনভে করানোটা রিসার্চারকে দিয়ে। আর সব বড় যে যে জিনিসটা আমি বলতেছিলাম, যে পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানো এবং রিসার্চের আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো নর্মাল মানুষদের, যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসা না। তো এটা লং টার্মে সায়েন্সের প্রতি, এবং মানুষ মোর কানেক্টেড হয় টুয়ার্ড সায়েন্স, কারণ সায়েন্স এবং সোশ্যাল পলিসি দুইটার কমপ্লিট মার্জ হলে হিউম্যানিটেরিয়ান বেনিফিট আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই কম্পিটিশনে কারা পার্টিসিপেট করতে পারবে? আমি তো বললাম এখন 3 মিনিট থিসিসের কিছু উদ্দেশ্য। আমাদের এই কম্পিটিশন জেনারেলি আমাদের বাংলাদেশে আসলে পোস্ট গ্রাড লেভেলে এখনো আমরা খুব বেশি কি বলবো সাকসেসফুল হইনি, বা আমাদের পোস্ট গ্রাড লেভেলে এখনো ওভাবে স্টুডেন্ট আমাদের আসে না। তো এই জন্য আমাদের এই কম্পিটিশন, যেটা সাই ব্লিটস কনফারেন্সে হচ্ছে, এখানে মেইন টার্গেট অডিয়েন্স পার্টিসিপেন্ট হচ্ছে আন্ডারগ্র্যাড স্টুডেন্টরা। সো যারা আন্ডারগ্র্যাড থিসিস করতেছে তারা, ইভেন যারা এখনো থিসিস পর্যন্ত যায়নি, সেকেন্ড থার্ড ইয়ারে, যাদের কোনো একটা মানে একটা ভালো আইডিয়া আছে, বা অনেক সময় বলে না আইডিয়া ইজ মোর পাওয়ারফুল দেন দ্য অ্যাকশন ইটসেলফ। সো যাদের একটা ভালো আইডিয়া আছে, সেই আইডিয়াও প্রপোজ করতে পারে। যাদের অলরেডি পাবলিশড ওয়ার্ক, যাদের ওয়ার্ক পাবলিশড হয়ে গেছে, তারাও এখানে অ্যাটেন্ড করতে পারে। তারা তো আসলে ডেফিনেটলি করা উচিত, কারণ তাদের কাজ তারা অলরেডি টেকনিক্যাল মানুষদের কাছে কনভে করে ফেলছে, এখন নন টেকনিক্যাল মানুষদের কাছে করতে পারে কিনা, তাদের নিজেদের জন্য এটা একটা টেস্ট। এবং যারা অলরেডি রিসার্চ করতেছে বিভিন্ন জায়গায়, আরএ হিসেবে আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট সব জায়গাতে, কিংবা ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আরএ হিসেবে কাজ করে, যাদের কোনো অনগোয়িং রিসার্চ চলতেছে, তারা ডেফিনেটলি দে আর ওয়েলকাম টু পার্টিসিপেট ইন দিস কনফারেন্স। আচ্ছা, এখন কেন আমরা পার্টিসিপেট করব, একই কথাগুলাই আবার আসতেছে। নাম্বার ওয়ান, আমার প্রেজেন্টেশন স্কিলটাকে টেস্ট করা। অনেকে আমরা খুব ভালো রিসার্চ করি, কিন্তু যখন কারোর সামনে প্রেজেন্ট করতে বলা হয়, ইভেন টেকনিক্যাল মানুষদের সামনে, আমরা আসলে কনফিডেন্টলি প্রেজেন্ট করতে পারি না, সিম্পলি প্রেজেন্ট করতে পারি না। আমার কাজটাকে এত মেসড আপ ওয়েতে প্রেজেন্ট করি যে আসলে ইভেন টেকনিক্যাল মানুষদেরও বুঝতে কষ্ট হয়ে যায় যে আমি আসলে কি বলতে চাচ্ছি। আচ্ছা, তো এই জন্য তাহলে প্রেজেন্টেশন স্কিলটাকে টেস্ট করা। আমি যদি উইন নাও করি, এই যে আমি ওভারঅল প্রসেসের মধ্যে দিয়ে জানাবো কিভাবে যাব, মানে মানুষদের কাছে কিভাবে কনভে করতে হয়, যে প্রসেসের মধ্যে দিয়ে যাব, স্লাইড বানাবো, থিঙ্ক করব, এটা আমার প্রেজেন্টেশন স্কিলকে আরো মানে শাইন করবে, আমার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিবে অনেক, ডেফিনেটলি। কারণ এতগুলো মানুষের সামনে আমি কথা বলবো, আগে যদি আমি ভয়ও পেতাম, ওই ভয়টা অনেকটা কাটিয়ে উঠতে হেল্প করবে। প্র্যাকটিস, এটা আমার মানে কমপ্লেক্স ইনফরমেশন কিভাবে কনডেন্স করতে হয়, কারণ 3 মিনিট টাইম, এটার একটা ভালো প্র্যাকটিস। 4 নাম্বার, খুব ইম্পর্ট্যান্ট, নেটওয়ার্কিং, একটা ভালো নেটওয়ার্কিং অপরচুনিটি। অনেক সময় আমার কাজ, আমি যখন মানুষকে বলতে যাই, আমি বুঝে উঠতে পারি না আসলে কিভাবে বলবো। নেটওয়ার্কিং করার সময় আমি আমার একটা লেটস, আমরা যখন কনফারেন্সে যাই, একটা প্রফেসরের সামনে আমি বড় জোর 1-2 মিনিট কথা বলি। তো আমি যখন প্রফেসরকে আমার পুরা কাজটাকে জাস্ট 1-2 মিনিটে সাম আপ করে বলতে চাই, দেখা যায় আমি আসলে ভালোভাবে বলতে পারি না, তখন একটা ভালো ফ্রুটফুল নেটওয়ার্কিং হয় না আমাদের। হ্যাঁ, তো এই জন্য এটা একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট হবে নেটওয়ার্কিং এর জন্য। আর নট লাস্ট বাট নট দ্য লিস্ট, যে আমরা এখানে কিছু প্রাইজ পাচ্ছি, রিকগনিশন পাচ্ছি ইউনিভার্সিটি লেভেলে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা সেই রিকগনিশনটা যাতে যাওয়া যায়, এটাও আমরা টার্গেট থাকবে আমাদের আইট্রিপল চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের। অফকোর্স টার্গেট আছে যে ন্যাশনাল লেভেলে এটা করা, অন্যদের সাথে কোলাবোরেট করে। আচ্ছা, নাও যে জিনিসগুলোর জন্য তোমরা এখন বসে আছো, যে কিভাবে আসলে 3 মিনিট থিসিসকে উইন করতে হয়, আমরা এখানে কিভাবে ভালো একটা প্রেজেন্টেশন স্লাইড বানাবো এবং কিভাবে ভালোভাবে প্রেজেন্ট করব। সো আমি এখানে 5টা পয়েন্টের কথা বলবো। আমি আলাদা করে বলতে চাই, সেকেন্ড পয়েন্টটাকে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, হুক।
হ্যাঁ, এই হুকটা আমরা যখন ইউনিভার্সিটি অফ অ্যাডিলেডে প্রথম গেছি, ওখানে একটা রিসার্চ মেথোডোলজির মতো কিছু, ওখানে কিছু ট্রেনিং বলে, ওরা কার্সড ট্রেনিং বলে, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট অ্যান্ড রিসার্চ স্কিল ট্রেনিং সামথিং কিছু একটা বলে, যেটা আসলে রিসার্চ মেথোডোলজি ট্রেনিং। তো ওখানে আমাদেরকে প্রেজেন্টেশন স্কিল শেখানোর সময় এই বুদ্ধিটা দিছিল, যেটা আমাকে ইভেনচুয়ালি 3 মিনিট হিজ উইন করতে হেল্প করছিল। যে যে কোনো প্রেজেন্টেশনে আমরা যখন অনেক যখন তুমি জাজদের কথা চিন্তা করো, লেটস সে 10টা জাজেরা 10টা প্রেজেন্টেশন শুনছে, তো মানে কেন তোমার প্রেজেন্টেশনে সে মোর ফোকাস দিবে, ওনারা মোর ফোকাস দিবেন? এটার একটা বড় কারণ যে তুমি ওনাদেরকে কোনো হুক দিয়ে আটকে রাখতে পারছো। মানে ইয়োর প্রেজেন্টেশন মাস্ট হ্যাভ এ হুক, যেটা ওনাদের অ্যাটেনশনকে ক্যাচ করে রাখবে। সো এটা নিয়ে আমি আরেকটু পরে বলবো, আগে প্রথম থেকে বলি যে তোমার পুরা 3 মিনিট থিসিসের একটা ক্লিয়ার মেসেজ থাকতে হবে, যে আমি মানে তোমার পুরো প্রেজেন্টেশন শুড রিভলভ অ্যারাউন্ড এ সেন্ট্রাল থিম, যেটা নিয়ে তুমি কথা বলবা। ঠিক আছে, তো তোমাকে আগে থিমটা সিলেক্ট করতে হবে, যে আমি কি থিমটা কনভে করতে চাই আমার অডিয়েন্সের জন্য। নাম্বার টু, সেই থিমটাকে টার্গেট করে কোনো একটা হুক দরকার, যেটা কোনো স্টোরি হইতে পারে, যেটা কোনো ব্রেকিং নিউজ হইতে পারে রিসেন্ট, যেটা কোনো, লেটস তুমি এখন চুয়েটে একটা কনফারেন্স হচ্ছে, চিটাগং এরিয়ার জন্য তোমার কোনো নিউজ আছে যেটা চিটাগং এরিয়াকে ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলবে। লেটস চিটাগং এরিয়ার পলিউশন নিয়ে, বা চিটাগং এরিয়ার ক্লাইমেট নিয়ে, অথবা চিটাগং এর পোর্ট নিয়ে কথা বলছো, যেটা সরাসরি চিটাগং এরিয়ার সাথে কানেক্টেড। তুমি তোমার থিসিস সরাসরি বা তোমার প্রেজেন্টেশন সরাসরি পোর্টকে ইমপ্রুভ করবে। হ্যাঁ, এই ধরনের কোনো একটা ব্রেকিং তোমার কাছে মানে হুক লাগবে, এমন একটা স্টোরি হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। আমি এটা নিয়ে আরেকটু এক্সাম্পল দিয়ে বলবো। সো এটা তোমাকে 3 মিনিট, তোমার ওই প্রথম 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের হুকটা বাকি 2 মিনিট 40 সেকেন্ড তোমার অডিয়েন্সকে তোমার প্রেজেন্টেশন শুনতে বাধ্য করবে। ঠিক আছে, সো ইউ শুড স্পেন্ড এ বিট অফ টাইম অন সিলেক্টিং ইয়োর হুক। তারপর হচ্ছে সবাই কি আমার কথা ফলো করতে পারতেছেন সোফার যা বলতেছি? কেউ একজন রেসপন্ড করলে ভালো হয়। ইয়েস স্যার, আমার শোনা। কথা কি জি সোফার স্যার, আছে সব। তো সবাই? জি সবাই স্যার, আছে, সবাই আচ্ছা। আছে। হোস্ট, তোমাকে আমি একটু জিজ্ঞাসা করি, আমাদের আসলে প্রেজেন্টেশনের টাইম লাইন কি, মানে কতক্ষণ আমি প্রেজেন্ট করব? স্যার, আমরা প্ল্যান করেছিলাম 10:30 পর্যন্ত। আচ্ছা, স্যার, তাহলে তো আপনার এনাফ। পার্টটা। জি স্যার। আচ্ছা, এনাফ টাইম আছে আমার। এনিওয়ে, আমি হয়তো এত টাইম নিব না, দেখা যাক কি হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে প্রবলেমটাকে ডিফাইন করা, যে কিভাবে তোমার প্রবলেমটা রিয়েল ওয়ার্ল্ড ইস্যুকে অ্যাড্রেস করে। হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ড ইস্যু, এটা ওই হুকের সাথে কানেক্টেড থাকবে। টাইম টু টাইম তুমি হুককে কানেক্ট করবে। আচ্ছা, আমি একটু বলে দিই, আমার হোল প্রেজেন্টেশনের পরে আমি চাচ্ছি এটা একটু ওয়ার্কশপ টাইপের হোক, আমি একটা অ্যাওয়ার্ড উইনিং 3 মিনিট থিসিসের ভিডিও দেখাবো। দেন তোমাদেরকে ওটা ডিবাং করতে দিব, যে এখান থেকে তোমরা আসলে আমি যা যা বলতেছি তার কি কি ওই প্রেজেন্টেশনে পাচ্ছ। সো একটু ফোকাস রাখো, যে আমার এই প্রেজেন্টেশনে যে পয়েন্টগুলো বলতেছি, সেই পয়েন্টগুলোর কি কি জিনিস তুমি ওই 3 মিনিট অ্যাওয়ার্ড উইনিং প্রেজেন্টেশনে পাইছো। হ্যাঁ, তাহলে আমার এখানে হুকের কথা মনে রাখবা, আর রিয়েল ওয়ার্ল্ড ইস্যুকে কিভাবে তোমার রিসার্চ অ্যাড্রেস করে, একটু টেকনিক্যালিটি আসবে এখানে। দেন একটা ইম্পর্টেন্ট পার্ট, যে তোমার রিসার্চকে সিম্পলি প্রেজেন্ট করতে হবে। তুমি এমন কিছু অ্যানালজি মেটাফোর ইউজ করবা যেগুলো সাধারণ মানুষ রিলেট করতে পারে তাদের ডে টু ডে লাইফের সাথে। হ্যাঁ, তোমার টেকনিক্যালিটিকে এমন ভাবে, মানে জার্গন অবশ্যই ইউজ না করে, এমন কিছু মেটাফোর আনবা। মেটাফোর আসলে কিভাবে বোঝায়, যেমন লেটসে অনেক সময় দেখা যায় যে রিয়েল ওয়ার্ল্ড, লেটসে কেউ ফ্রুট, একটা ডিজিজ নিয়ে, ফ্রুট থেকে কোনো ইনসেক্ট এসে ডিজিজ নিয়ে কোনো রিসার্চ করতেছে। এখন সেই ফ্রুট সে প্রতি মানুষ, আমাদের সব মানুষরা প্রতিদিন খায়, এবং এটা আমাদের লাইফে খুব কানেক্টেড। এটা আমাদের লাইফের, আমাদের অনেকে ভাইটামিন সোর্স হিসেবে, মানে তুমি মানুষ ডে টু ডে লাইফ যে টার্মিনোলজি গুলো ইউজ করে সেগুলোর সাথে তোমার রিসার্চকে কানেক্ট করতে হবে। যারা বায়োলজিক্যাল সায়েন্সে রিসার্চ করে তাদের জন্য এটা বলতেছি। যেমন অপটিক্যাল ফাইবার, লেটস, আমার একটা ভালো এক্সাম্পল মাথায় আসছে। যেমন অপটিক্যাল ফাইবার নিয়ে যদি বলি, আমরা অনেক অপটিক্যাল ফাইবার নাম শুনছি, আমার আমার থিসিসে যেমন আমি অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করছি। কিন্তু আমি যদি এটাকে কোনো সাধারণ মানুষের সাথে কানেক্ট করতে চাই, আমি তখন এভাবে বলবো, ডু ইউ নো হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ এন অপটিক্যাল ফাইবার? তখন ওদেরকে বলবো, তোমরা যে প্রতিদিন চুল ধরো, হেয়ার, তোমার একটা হেয়ার
হেয়ারের চুলের যে ডায়ামিটার, অপটিক্যাল ফাইবারের ডায়ামিটার তার চেয়েও ছোট। তখন ও কানেক্ট করতে পারবো, অপটিক্যাল ফাইবারের সাইজ এত ছোট, এটা দিয়ে এত কিছু করা যায়। ও যে জিনিসটা চিনে মানুষ, তার সাথে এটাকে কানেক্ট করতে পারবে। তার মানে তোমার কিছু মেটাফোর দরকার যেগুলো তুমি মানুষদেরকে কানেক্ট করাবা। ফাইনালি আবার এগেইন তোমার একটা ক্লোজিং স্টেটমেন্ট থাকবে যে এটার একদম ইন্টারন্যাশনাল, একদম গ্লোবাল ইম্প্যাক্ট কি, এটা দিয়ে তোমার কথা শেষ করতে হবে। হ্যাঁ, এন্ড ইয়োর রিসার্চ, মানে এন্ড ইয়োর স্পিচ ওয়াই ইয়োর রিসার্চ ম্যাটার্স, এটা বলে। হ্যাঁ, সোসাইটির জন্য, হেলথের জন্য, টেকনোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে, মানে ইন জেনারেল পুরা প্ল্যানেটের জন্য কিভাবে। সো এটা, এই 5টা পয়েন্ট মাথায় রাখবা। হ্যাঁ, এবার আমরা একটু একটু আগে এখান থেকে আরেকটু ডিটেলে যাই। পুরা আমার থিসিস, মানে প্রেজেন্টেশনটা একটা স্টোরি যদি হয় তাহলে বেশি ভালো হয়। অবশ্যই টেকনিক্যালিটিকে কম্প্রোমাইজ না করে, কিছু টেকনিক্যালিটি থাকবে। আমরা স্টেম রিসার্চার, আমরা একদম টেকনিক্যালিটি ছাড়তে পারবো না। এটা নিয়ে আমি বলবো শেষে এই ব্যালেন্সটা কেমন হতে হবে। কিন্তু আমার পুরা 3 মিনিট থিসিসে যদি 3 ভাগ করি, আহ এটার প্রথমে থাকবে একটা সিন তুমি সেট করবা। এটা তোমার হুক দিয়ে সেট করবা, যে হুকটা থাকবে তোমার প্রবলেম, মোটিভেশন, সমাজের প্রবলেম এবং তোমার মোটিভেশন, এই দুইটা জিনিস এখানে ফুটাই তুলবা। সেকেন্ড, এটাকে সলভ করার জন্য তুমি কি করতেছো সেটা এখানে হাইলাইট করবা মিডল পার্টে, সেকেন্ড 1 মিনিট বা প্রথম 30 সেকেন্ড পার করার পরে, হুকে 30 বা 20 সেকেন্ড পার করার পরে শেষ 20 সেকেন্ডের আগ পর্যন্ত। তাহলে 20-20 যদি চলে যায় তাহলে আর 2 মিনিট 20 সেকেন্ড মিডলে যাবে। এটাতে তুমি তুমি আসলে কি করছো এবং কিভাবে করছো এটার একটু ডিটেল হবে। আর সবার শেষে ক্লোজিং স্টেটমেন্ট থাকবে আবার, যে এটার ইম্প্যাক্টটা কি সোসাইটাল, ন্যাশনাল লেভেলে, প্ল্যানেটারিয়াল লেভেলে। আচ্ছা, এই পুরাটা তুমি যখন সাজাবা, 3 মিনিট থিসিসের প্রেজেন্টেশন স্লাইড এবং তোমার স্পিচ সাজাবা, করার পরে তোমার এটা, তোমার একটা হাই স্কুল স্টুডেন্ট অথবা তোমার গ্র্যান্ড মাদারকে বা তোমার আম্মুকে, যারা মোটামুটি মানে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট যাদের কিছুটা আইডিয়া আছে পড়াশোনা নিয়ে, তাদেরকে তুমি এটা এবার 3 মিনিট থিসটা দিবা। ইফ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আসলে তোমার এটার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। ইউ নিড টু সিম্পলিফাই ইট ফার্দার। ঠিক আছে, সো এটা একটা ভালো টেস্ট। হ্যাঁ, তুমি এতটুকু লেভেলে না গেলেও নন টেকনিক্যাল পার্সনের কোনো ফ্রেন্ড যদি থাকে, যেমন আমাদের চুয়েটের বাইরে তোমার লেটসে সিইউতে সোশ্যোলজি পড়ে, বা মেডিকেলে তোমার কোনো স্টুডেন্ট আছে, এই ধরনের মানুষদেরকে গিয়ে যদি তাও না পাও, চুয়েটের তোমার ডিপার্টমেন্টের বাইরে বা অন্যরা যারা অন্য ইউনিভার্সিটি আছে, নিজ ডিপার্টমেন্টের বাইরের মানুষদেরকে একটা প্রেজেন্টেশন দিয়ে দেখতে পারো। এটা একটা চমৎকার টেস্ট হবে। হ্যাঁ, আচ্ছা, স্লাইড বানানোটা কি? আচ্ছা, আমাদের এখানে আমি একটু বোধহয় কারেকশন হবে, আমাদের সম্ভবত ডিসিশন হয়েছে 3টা স্লাইড থাকবে। এনিওয়ে, 3 মিনিট থিসিসের মেইন আসলে যে গ্লোবাল কম্পিটিশনটা হয় সব জায়গাতে, সেখানে আসলে শুধু একটা স্লাইড থাকে, তোমাকে 3 মিনিট ধরে একটা স্লাইডেই বলতে হবে। এটা একটার উদ্দেশ্য, আমার ধারণা এটার একটা বড় কারণ হচ্ছে, যখন আমরা ইভেন স্লাইড চেঞ্জ করি, তারপর আমাদের বেশি স্লাইড হয়ে যায়, অ্যানিমেশন টেনিমেশন থাকে, তখন আমরা কিছুটা ডিস্ট্র্যাক্ট হই। আহ, বিশেষ করে নন টেকনিক্যাল পার্সনদের জন্য এটা ডিফিকাল্ট ফলো করা এত কিছু। এই জন্য একটা স্লাইডে যদি থাকে, ও 3 মিনিট ধরে একটা স্লাইডে ইনফরমেশন গুলা পড়বে, এই ইনফরমেশন গুলা বা দেখবে, এটা তার মোর রিলেট করাটা মোর ইজি। এবং এট দ্য সেম টাইম, যে যার প্রেজেন্টারের পার্সপেক্টিভ থেকে একটা স্লাইড যদি হয়, তাহলে তার স্লাইড বানানো নিয়ে মোর ফোকাস থাকবে না, মোর ফোকাস থাকবে কি বলতেছে এবং যা অল্প আছে সেটাকে কিভাবে রিলেট করতে পারতেছে। তো এই কারণে আমি অনেকের প্রেজেন্টেশন 3 মিনিটস থিসিসের অ্যাওয়ার্ড উইনিং স্লাইড দেখছি, জাস্ট একটা, যেটা জাস্ট লিটারালি একটা ছবি, নাথিং এলস। তোমরা দেখতে পারো অনেকগুলো এখানে পাবা, একটা ছবি, ওখানে কোনো কথা নাই, কোনো টাইটেলও নাই, কারণ টাইটেল তো অলরেডি কনভে করা আছে ওখানে, যারা জাজ আছে, জাজ প্যানেলদের কাছে আছে, জাস্ট একটা ছবি। সো একটা পাওয়ারফুল ইমেজ অথবা একটা ভিজুয়াল মেটাফোর হইতে পারে, যেটা একদম মানুষ সরাসরি রিলেট করতে পারবে। তো তোমাদের 3টা, সেক্ষেত্রে কিভাবে 3টা তোমরা সাজাতে পারো, আমি জাস্ট একটা আইডিয়া দিতে পারবো। আমি যখন আমারটা দেখাবো, আমি যেটা করছি সেটা, এবং আমার স্পিচ ফ্লোটাও দেখাবো। আমি বলবো না, কিন্তু আমার স্পিচ ফ্লো রেডি করার জন্য একটা কিছু স্লাইড রেডি করা আছে, ওগুলো দেখাবো। তোমরাও সেই আইডিয়া নিতে পারো, বাট ইটস আপ টু ইউ, সি সি ইয়োর প্রেজেন্টেশন। আহ, এবং কিছু গাইডলাইন, যেখানে মিনিমাল টেক্সট থাকতে পারে অথবা নো টেক্সট অ্যাট অল, যদি অনেক সময় দেখছি আমি নো টেক্সট, এবং ওগুলো ভালো করে আরো। হ্যাঁ, এবং এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ইয়োর স্লাইড শুড সাপোর্ট দ্য অডিয়েন্স।
ইট শুড নট ডিস্ট্র্যাক্ট দ্য অডিয়েন্স। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে এটা সাপোর্ট করা উচিত। এখানে তুমি যা বলতে চাচ্ছ সেটাকে, তুমি যা বলতে চাচ্ছ সেটা থেকে যদি ডিস্ট্রাক্ট করে দেয় তাহলে সেটা আসলে উদ্দেশ্য ব্যাহত হয়েছে। হ্যাঁ, এবং এটা তোমার মেসেজটাকে রিইনফোর্স করার জন্য কোনো ছবি যদি থাকে তাহলে সেটা তুমি দিতে পারো। ওভারঅল তোমার থিমটাকে ফুটায় তুলতেছে। হ্যাঁ, ফাইনালি তোমার পুরা স্লাইড, কারণ 3 মিনিট থিসিসে জেনারেলি দুইটা ক্যাটাগরিতে স্লাইড অ্যাওয়ার্ড থাকে। একটা হচ্ছে জুরি অ্যাওয়ার্ড, আর একটা থাকে পিপলস চয়েস অ্যাওয়ার্ড। হ্যাঁ, আমি অবশ্য একবার পিপলস চয়েস অ্যাওয়ার্ডও পাইছি, একবার জুরি অ্যাওয়ার্ডও পাইছি। তো জুরি অ্যাওয়ার্ড যেটা, সেটা হচ্ছে সাধারণভাবে জাজ প্যানেলরা ডিসাইড করে। তো জাজরা জেনারেলি কোথায় বসা থাকে? ওরা সামনে বসা থাকে। তো সামনে যেহেতু বসা থাকে, ওদের জন্য দেখাটা ইজি হয়। আচ্ছা, তোমরা ভাবতেছো আমি যে অন্যদিকে তাকায় আছি, আমার আসলে ওটা আমার মনিটরের দিকে তাকায় আছি। তো তোমরা ভেবো না যে আমি অন্য কোনো কিছুর দিকে তাকায় আছি, আমার দুইটা মনিটর। সো আমার মনিটরে আমি স্ক্রিন শেয়ারটা দিচ্ছি, জন্য আমি ওদিকে তাকায় আছি, আর তোমাদের দিকে আমি তাকাতে পারতেছি না, এটা একটা সমস্যা। এনিওয়ে, তোমরা বুঝতেছো আমি ওখান থেকে কি বলতেছি। সো আমার স্লাইডটা এমন হইতে হবে যাতে করে জাজরা ভালো মতো বুঝে। তো সামনে যারা বসে স্বাভাবিকভাবে ওরা ভালো দেখতে পায়, কিন্তু যারা পেছনে বসে অনেক সময় তোমার স্লাইডটা ভালো দেখতে নাও পেতে পারে, কারণ পেছন থেকে ভালো দূরত্বের কারণে দেখা নাও যেতে পারে। সেই জন্য তোমার স্লাইডের কন্ট্রাস্ট ভালো হইতে হবে, যাতে করে যে ব্যাক অফ দ্য রুম বসে আছে সেও যেন তোমার স্লাইড, কিছু যদি লেখাও থাকে সেটা যেন পড়তে পারে। সো এগুলো কিছু টিপস, ইউ ক্যান কি বলবো, ইনকর্পোরেট দিস টিপস while you are making slides. নাও প্রেজেন্টেশন নিয়ে কিছু বলতে হয়। স্লাইড বানানো নিয়ে তো বললাম, এখন প্রেজেন্টেশন নিয়ে কিভাবে বলবা। নাম্বার ওয়ান, একটা টিপস যদি আমার কাছে জানতে চাই, আমি বলবো তোমার কনফিডেন্স থাকতে হবে তুমি যখন স্পিচ দিবা। ইফ ইউ আর নার্ভাস ইউ লুজ দ্য গেম, এটা নাম্বার ওয়ান থিং। এবং এটার কারণে মোর নার্ভাস হয়ে যায় না আবার। হ্যাঁ, মানে তোমাকে আসলে কনফিডেন্সটা শো করতে হবে, এবং তুমি যে কনফিডেন্ট থাকবা এটা চিন্তা করতে গিয়ে নার্ভাস হয়ে যায় না। ন্যাচারাল থাকতে পারো, যারা মোর ন্যাচারাল থাকে ওরা কনফিডেন্ট থাকতে পারে। সো এটার জন্য কি টিপস কি, আহ, তোমাকে প্র্যাকটিস করতে হবে, যথেষ্ট প্র্যাকটিস 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 প্র্যাকটিস। কোনো অপশন নাই, মানে একটা টাইমার নিবা, ওই টাইমার নিয়ে 3 মিনিটে পারতেছো কিনা এটা জাস্ট প্র্যাকটিস করে যাবা। হ্যাঁ, এবং এটা প্র্যাকটিস করতে গেলে অনেকের যা হয়, প্লিজ ডোন্ট অ্যানোটেট। আমার এখানে অনেকে দেখি আঁকাআঁকি করতেছে, প্লিজ অ্যানোটেট করো না। হ্যাঁ, যারা যে হোস্ট আছো কাইন্ডলি এটা একটু দেখো। হ্যাঁ, সো কি বলতে যাচ্ছিলাম, এই যে তোমরা আমাকে ডিস্ট্রাক্ট করতেছো এই জন্য আমি বলতে পারতেছি না। তো আমি বলতে চাচ্ছিলাম যে তোমরা যখন প্র্যাকটিস করবা, এটা তোমাকে যেন রোবট বানায় না ফেলে। অনেক সময় প্র্যাকটিস করতে গিয়ে মানুষ মুখস্থ করে ফেলে, এরপর রোবটের মতো জাস্ট তোতা পাখির মতো বলে যায়। এই জন্য তোমার এটা স্মুথ হইতে হবে, এবং এই স্মুথনেস ফোটাই তোলার জন্য তোমার হ্যান্ড গেস্টার থাকতে হবে। তুমি কি বলতে চাচ্ছ অডিয়েন্সের সাথে হ্যান্ড, মানে তুমি যদি কখনো কোনো পার্টিকুলার আসপেক্ট হাইলাইট করতে চাও, তোমার যে স্লাইড পয়েন্টার থাকবে ওটা ওটা তোমার স্লাইডে পয়েন্ট করবা অডিয়েন্সের সাথে। আমি এই যে কথা বলতেছি, আমার এখন হ্যান্ড মুভমেন্ট হচ্ছে, আমি এদিকে পয়েন্ট করতেছি, এটাকে বলে হ্যান্ড গেস্টার। এবং এট দ্য সেম টাইম তোমার ফেসিয়াল এক্সপ্রেশন শুড স্পিক। অনেক সময় আমরা যখন কথা বলি, আমরা মানে আমাদের 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 আমি কি কথা বলতেছি আমার এক্সপ্রেশনে কোনো ইয়ে না। আমি যে এই যে তোমাদের সাথে একটু মাঝে মাঝে একটু পজ নিয়ে কাইন্ড অফ একটু নর্মালাইজ করার চেষ্টা করতেছি, এই যে তুমি আমাকে ডিস্ট্রাক্ট করতেছো এই কথাটা বলে আমার ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তোমাদের চেঞ্জ হতে হবে। হ্যাঁ, ইয়োর আইস শুড স্পিক, ইয়োর মাউথ স্পিক। মাউথ আমাদের সবার স্পিক করে, কিন্তু অনেকের আই স্পিক করে না, অনেকের হ্যান্ড স্পিক করে না, এটা স্পিক করতে হবে আমাদের। একটা রিসার্চ বলে মানুষ যখন ভিজুয়াল, আমি আজকে ভিডিও অন করার এটা অন্যতম বড় কারণ। হ্যাঁ, যদিও ভিডিও অন করে তো আমি কমফোর্টেবল ফিল করতেছি না, কারণ আমি আমার বাসায়, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার হইলেও কিছু দরজা দেখা যাচ্ছে, আমার বাচ্চা মাঝে মাঝে মুভ করতেছে, কিন্তু স্টিল আমি কেন করতেছি, যাতে তোমরা আমার ফেশিয়াল এক্সপ্রেশন দেখো। তো একটা রিসার্চ বলে একটা ভিজুয়াল লেকচার, একটা ভিজুয়াল প্রেজেন্টেশন অলমোস্ট 90% মোর ইনফরমেশন কনভে করে দেন জাস্ট অ্যান অডিও লেকচার। হ্যাঁ, তো এই জন্য তোমাদের ভিজুয়াল জিনিস স্পিক করতে হবে। নাম্বার থ্রি পয়েন্ট, পেজ। এই যে আমি যখন বললাম পেজ, মানে আমার এটাও কিন্তু একটা একটা এটার মধ্যে একটা ফ্লো আছে। অনেক সময় যখন আমি কথা বলতেছি আমি একদম কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি, আমার 3 মিনিটে শেষ করা কিন্তু রাশ আছে, এটাতেই সবাই, মোস্ট অফ দ্য মানে পার্টিসিপেন্টস লুজ দ্য গেম হিয়ার। এত রাশ করে কথা বলে যে ও আসলে আর আসলে ইনফরমেশন কনভে করতে পারলো না, বা ও ইনফরমেশন কনভে করছে কিন্তু অডিয়েন্স সেই ইনফরমেশন ক্যারি মানে রিসিভ করতে পারে নাই।
সো আমি জাস্ট বলে যাওয়াটা এনাফ না, আমাকে পেসটাকে কন্ট্রোল করতে হবে, কখনো পজ দিতে হবে, কখনো আমার স্ট্রেস লেভেল আপ হইতে হবে, কখনো কথার মানে আমার টোনের স্ট্রেস লেভেল আপ হবে, কখনো ডাউন হবে, এগুলো কন্ট্রোল করতে হবে। আর ফাইনালি আমার এটা এটা স্টেম রিসার্চারদের জন্য ইম্পর্টেন্ট, আমার স্পিচটা মানুষকে কানেক্ট করার জন্য, আমার আমার যে স্লাইড তার সাথে কানেক্ট করাতে চেষ্টা করব, এবং জেনুইন আমার রিসার্চ কনভে করার ইচ্ছা থাকবে, জাস্ট মানুষকে ইমপ্রেস করা না। কেন, আমি যদি শুধু ইমপ্রেস করতে চাই তাহলে কি হবে, আমার একটা ফলস কি বলবো, আমার রিসার্চের একটা ফলস ইম্প্যাক্ট ফুটাই তোলার ব্যাপার থাকবে ওখানে। অনেক সময় দেখা যায় আমি যা না তা বাড়িয়ে বলতেছি যে আমার রিসার্চ পুরা গ্লোবাল ইস্যু আজকের একদিনে সলভ করে ফেলবে, এটা এটা হয় না আসলে। আমার রিসার্চের কিছু ইম্প্যাক্ট আছে, মাইনর লেভেলে হোক, কিন্তু সেটার ইম্প্যাক্ট মিনিংফুল। হ্যাঁ, এটা এটা ফুটাই তুলতে পারতে হবে। এই জন্য আমার কথা টোনটা ইম্পর্টেন্ট, আমি কি ফেক টোনে কথা বলতেছি নাকি জেনুইন টোনে কথা বলতেছি। সো চারটা পয়েন্ট: প্র্যাকটিস করতে হবে, ফেশিয়াল এক্সপ্রেশন ইম্পর্ট্যান্ট, এবং প্র্যাকটিস করার ফলে আমার আমার স্পিচটা স্মুথ হইতে হবে। আর ফাইনালি ফাইনাল টু, পেজটাকে কন্ট্রোল করতে হবে, আর আমার রিসার্চে কানেক্ট করতে হবে এবং জেনুইন একটা ব্যাপার ফুটাই তুলতে হবে আমার এখানে। এবং হোল 3 মিনিট থিসিসের উদ্দেশ্য আসলে এটাই। আমি যদি এখন শুধু ডোন্ট গেট, এখানে আশা করি কেউ মার্কেটিং লেভেলে হয়তো মানুষ নাই, কিন্তু আমি কাউকে আসলে হার্ড করার জন্য বলছি না। অনেক সময় মানুষ মার্কেটিং লেভেলের ব্যাকগ্রাউন্ড মানুষদের মধ্যে, অবশ্যই সবাই না, ওদের মধ্যে মাঝে মাঝে কিছু টেন্ডেন্সি দেখা যায়, ওরা মার্কেটিং করার জন্য জেনুইননেস নষ্ট করে ফেলে। ও তখন জাস্ট এটার আমরা বলি না প্রোডাক্ট সেল, ওরা কনসেপ্ট সেল করতে চায়। কিন্তু কনসেপ্ট শুধু সেল করার চেয়েও জেনুইনলি আমি আমার কোনো প্রোডাক্টের কি বলবো ইম্প্যাক্ট বা এটার বেনিফিট মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, এটা ফুটাই তোলা দরকার। হ্যাঁ, যেটা মানে অনেক সময় আইডিয়া তো আসলে সবসময় রিসার্চে ইমপ্লিমেন্টেড না হইতে পারে, কিন্তু এন আইডিয়া, আবার বললাম, ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য অ্যাকশন ইটসেলফ অর দ্য আউটকাম ইটসেলফ। তো তোমার আইডিয়াটা যদি জেনুইন হয়, আজকে থেকে 100 ইয়ার পরে গিয়েও এটা ইমপ্লিমেন্টেড হইতে পারে। এনিওয়ে, কথা অনেক বেশি হয়ে যাচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আবার ওই স্পিচ নিয়েই। আমি বোধহয় কথাগুলো বলে ফেলছি, যে আমার অডিয়েন্সকে এঙ্গেজ করা, আমার অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে আমার এই স্পিচের মাধ্যমে। আমার যেমন আমার অডিয়েন্সকে আমি যে আমার রিসার্চটা মানুষকে কনভে করার জন্য আমার এনথুসিয়াজিজমটা, আমার মানুষকে এটা মানে জেনুইননেসটা ফুটাই তুলতে হবে, যে আমি জেনুইনলি ইন্টারেস্টেড টু কনভে মাই রিসার্চ টু ইউ, এটা ফুটাই তুলতে হবে। আচ্ছা, আগের কথায় বোধহয় আমি প্রথম পয়েন্টটা বলছি, এই জন্য বেশি না বলি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আমার এমন কিছু ওয়ার্ড থাকতে হবে যেটা মানুষ রিলেট করতে পারে। যে আমি বলবো ইমাজিন দেয়ার ইজ সামথিং হ্যাপেন্ড, অথবা কোন একটা স্টোরি, থিঙ্ক দেয়ার ইজ সামথিং হ্যাপেনিং, দেয়ার ইজ এ স্টর্ম হ্যাপেনিং, এন্ড আমার একটা কিছু আছে। লেটস সে, আমি এখন কারেন্ট কনটেক্সটে বলি, যে এখন ইসরায়েল ইরানের একটা ফাইট হচ্ছে। তুমি লেটস সে তোমার রিসার্চটা একটা নিউক্লিয়ার ওয়েপন অর সামথিং এলস, একটা পাওয়ারফুল ওয়েপন, একটা মিসাইল, তোমার রিসার্চ মিসাইল নিয়ে অর সামথিং এলস। তো তুমি বলতে পারো লেটস সে আফটার 50 ইয়ার্স উই হ্যাভ সাম ইস্যু ইন আওয়ার কান্ট্রি, যে আমার অন্যান্য কান্ট্রি থেকে আমাদের কান্ট্রিতে অ্যাটাক হতে পারে, এই জন্য আমার মিসাইল এটার জন্য পার্টিকুলার নিব, থিঙ্ক এ সিনারিও, এটা তুমি বলতে পারো। অথবা মানে আমি আর বলতে যাচ্ছি না, এরকম আরো অনেক সিনারিও হইতে পারে, যে যেটা তুমি অডিয়েন্সকে, দেখো তুমি যখন এরকম একটা থিঙ্ক বলবা, এভরি ওয়ান ইন দ্যাট রুম তখন এই 3 মিনিট শুধু বসে থাকবে তুমি কি বলতে চাচ্ছ। আমার মেশিন লার্নিং নিয়ে একটা প্রেজেন্টেশন ছিল, যেটাতে আমি উইন করছিলাম। ওখানে আমি জাস্ট মেশিন লার্নিং আসলে আমরা অনেকে জানি, আমরা এখানে সবাই হয়তো মেশিন লার্নিং এর এক্সপার্ট, আমার চেয়েও বেশি এক্সপার্ট। আমি মানুষদেরকে তখন মেশিন লার্নিং বোঝানোর জন্য জাস্ট সবাইকে বলছি, থিঙ্ক হাউ এ 6 months old কিড লার্ন হোয়াট ইজ এ ডগ। হ্যাঁ, যে ও মানে ওকে কিভাবে করে, ওর প্যারেন্টস ওকে বলে এটা ডগ, তো ওর মাথার মধ্যে এটা ঢুকে। তো নেক্সট টাইম যখন ও আবার একটা ডগের পাশ দিয়ে যায়, ওর মানে ওর প্যারেন্টস হয়তো কোনো একটাকে দেখায় ডগ বলছে, একটাকে ক্যাট বলছে, অথবা একটাকে কি বলবো কাউ বলছে। তো নেক্সট টাইম যখন ওর প্যারেন্টস ওই ডগের পাশ দিয়ে যায়, ছেলেটা কি করে, বলে ফেলে ইজিটে, মানে ক্যাট ক্যাট বলে, ইজিটে তো আর বলে না, একটা 6 months old কিড বলে ক্যাট ক্যাট বলে, ও ডাক দিয়ে ওঠে। তার মানে ও রং করছে। তখন ওর প্যারেন্টস ওকে কি করে, আবার বলে না এটা ডগ। তার মানে কি, ওর মেশিন লার্নিং এর এখন ফিডব্যাক লুপ চলতেছে, সেকেন্ড টাইম আবার কি করতেছে, ওকে কারেক্ট করে দিচ্ছে। থার্ড টাইম যখন ও একটা ডগের পাশ দিয়ে একটা কিড যাচ্ছে, ও তখন কি বলে, বলে না ওটাকে, ও যে ডগ ডগ হু হু বলে চিৎকার করে ওঠে। তাহলে কি হচ্ছে, আমি মেশিন লার্নিং কি করি, কন্টিনিউয়াস ফিডব্যাক লুপ দিয়ে এররটাকে অপটিমাইজ করে করে এটাকে অপটিমাইজ করি।
আমার 6 মান্থ ওল্ড কিড এভাবেই লার্ন করে আসলে। হ্যাঁ, আমরা বলি না হিউম্যান ব্রেন যেভাবে লার্ন করে, নিউরাল নেটওয়ার্কের মতো করে লার্ন করে। তো এটা মেশিন লার্নিং বোঝার জন্য যে আমার ওই অডিয়েন্স রুমে যেসব মানুষ ছিল, এভরি ওয়ান ইন দ্যাট রুম আন্ডারস্টুড যে হোয়াট ইজ এ মেশিন লার্নিং, হাউ এ মেশিন লার্নস। সো তোমাকে কিছু রিলেটেবল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে এখানে। হ্যাঁ, লাস্ট পয়েন্ট হচ্ছে মেক ইট পার্সোনাল। আবার বললাম, এটা তোমার জেনুইন কেয়ারটা ফুটায় তুলবে, যে হোয়াই ডু ইউ কেয়ার অ্যাবাউট দিস টপিক। যেমন আমি যখন 3 বছর 4 বছর আমার পিএইচডি থিসিস নিয়ে কাজ করছি, এটা আসলে জেনুইনলি আমার কাইন্ড অফ আমার ইট ওয়াজ মাই সান। হ্যাঁ, অনেক সময় অনেকে বলে মজা করে যে আহ, কি বলবো, পিএইচডি থিসিসের ডেলিভারি হচ্ছে একটা মাদারের চাইল্ড ডেলিভারির পেইনের মতো, এত কষ্ট। হ্যাঁ, আমি 4 বছর যে এফোর্টটা দিছি, একটা মাদার যেভাবে 10 মান্থ বিয়ার করে তার বাচ্চাকে, তার বাচ্চার প্রতি তখন যে বন্ড তৈরি হয়, আমার 4 বছরের থিসিস আমার সেরকম বন্ডিং তৈরি করছে আমার থিসিসে। মানে আমি কেন আমার থিসিসকে এত কেয়ার করি। একইভাবে তোমাদের লেটসে অনেকে ফাইনাল ইয়ার 1 বছর ধরে কষ্ট করছো, এটা তোমার প্রতি একটা তোমার মানে ওয়াই ডু ইউ কেয়ার ফর ইট, তুমি কেন আসলে এত তোমার এটার প্রতি এত ভালোবাসা, তুমি মানুষকে এটা ফুটাই তুলতে হবে। ঠিক আছে। আচ্ছা, আহ, আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আহ, খুবই ইম্পর্টেন্ট। কারণ ওয়ান্স ইউ ক্যান নট ফিনিশ ইউর প্রেজেন্টেশন ইন 3 মিনিট, আসলে তুমি ইউ লুজ দ্য গেম। তোমাকে টাইমার দিয়ে প্র্যাকটিস করতে হবে 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 হবে। 3 মিনিট মিনস লিটারালি 3 মিনিটস। তুমি যদি 2 মিনিট 55 সেকেন্ডে শেষ করো, গুড, বাট ডু নট গো 3 মিনিট 1 সেকেন্ড। একদম স্ট্রিক্টলি এটা মেনটেন করতে হবে। এবং যে আমাদের জাজমেন্ট প্যানেলে যারা আছে, আমি আই এম প্রিটি শিওর ওরা সবাই ডেফিনেটলি, সবার আইডিয়া আছে 3 মিনিট থিসিস নিয়ে, ওরা এটাকে স্ট্রিক্টলি মেনটেন করবে। কারণ তুমি 3 মিনিটে কনভে করতে পারো নাই তোমার টার্গেটের, ওয়ান অফ দ্য টার্গেট দ্যাট ওয়াজ সেট ফর ইউ, যে তোমাকে ইউ মাস্ট ফিনিশ ইউর প্রেজেন্টেশন ইন 3 মিনিটস, তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবা। আচ্ছা, আরেকটা জিনিস, এটা আমাদের অর্গানাইজিং কমিটির জন্য আসলে হ্যাসেল ফ্রি করা এবং তোমার স্ট্রেস ফ্রি করা তোমার জন্য, যে তুমি সাবমিট করো তোমার স্লাইড অন টাইম, এবং এটা শেয়ার মেক শিওর যে এটা ফাইনাল। কারণ আমরা যখন থিসিস লিখি, আমার থিসিসে বোধ হয় ভার্সন 16 না 17 ছিল। হ্যাঁ, প্রতিবার আমি ভার্সন চেঞ্জ করতাম, সুপারভাইজার একটা দিত, ওটার আবার ভার্সন নাম্বার 1 ফাইনাল, ফাইনাল 2, ফাইনাল 3, আবার ফাইনাল 3 রিভাইজড 1, রিভাইজ 2, রিভাইজ 3। সো মানে এত আপডেট যে আসল কোনটা শেষে আমি নিজেই আসলে ভুলে গেছিলাম, এমন অবস্থা। তো তোমাদেরও যেন এটা না হয়। আহ, তোমরা আই আই বিলিভ তোমরা এটা নিয়ে সিরিয়াসলি নিবা, তোমরা ভালোভাবেই করবা। এবং একটা ব্যাপার, অনেকে ভাবতেছো এটা একটা ভলান্টারি প্রেজেন্টেশন, ওয়াই শুড উই কেয়ার দ্যাট মাচ, ওয়াই শুড উই গেট স্ট্রেস দ্যাট মাচ। এভাবে যদি তুমি আসলে চিন্তা করো, ইউ উইল নেভার আসলে ইউ উইল নেভার উইন এনি গেম, ইউ উইল নেভার উইন এনি প্রেজেন্টেশন ইন ইউর লাইফ। কারণ আমার জন্য 3 মিনিট হিস্ট্রি আসলে ভলান্টারি ছিল। আমার ওই পিএইচডি থিসিসের এক্সট্রিম স্ট্রেসের মধ্যেও আমি ওই 3টা মিনিট প্রেজেন্টেশন দেওয়ার জন্য 1 উইক, আই শুড সে ইভেন মোর দেন 1 উইক স্পেন্ড করছি। কেন, ওয়াই? কারণ এটা ইভেনচুয়ালি আমার সাম ক্রেডিবিলিটি, এটা তোমার জন্য ক্রেডিবিলিটি নিয়ে আসবে। আই আই এম সেইং হাউ, তুমি যদি 3 মিনিট থিসিসে উইন করো, এবং এটা অর্গানাইজড বাই হোয়াট, আইটিপলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, টেকনিক্যাল কো স্পন্সর কে, আইটিপলি বাংলাদেশ সেকশন, ইউ উইল রাইট দিস অন ইন ইউর সিভি, রাইট? এবং এটা উইল স্টেপ ইউ ফরওয়ার্ড from your other competitors while you are applying for the higher studies 1000 steps, কি বলবো, অ্যাডভান্স। কেন থাউজেন্ড স্টেপস ফরওয়ার্ড? কারণ আইট্রিপলি এরা এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওরা জানে এটা যেন তেন কোনো কম্পিটিশন ছিল না। সো এটা কারো যদি হায়ার স্টাডিজ এর ইচ্ছা থাকে, এবং এটা এটা আই আই উড সে তোমাদের এটা ইউ শুড টেক ইট সিরিয়াসলি। এবং যারা আসলে অর্গানাইজিং কমিটি, আমি দেখলাম আর কি, একটু আমি আজকেই আসলে ওদেরকে একটু ফলো করতেছিলাম, ওদের যে পেজ দুইটা, ওই দুইটা পেজে আমি আজকে একটু ঢুকলাম, যেহেতু আজকে আমি প্রেজেন্টেশন দিচ্ছি, আই শুড বি ইনফর্ম লিটল বিট। দেখলাম ওখানে ওরা যথেষ্ট এফোর্ট দিচ্ছে, ওরা স্লাইড বানাচ্ছে, মানুষকে কনভে করতেছে, প্রিচ করতেছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আসলে দেয়ার এফোর্ট। এবং এটাও তাদের জন্য একটা ভলান্টিয়ারিং ওয়ার্ক, তাই না? ওরা একটা ভলান্টারি কাজ করতেছে। এবং ওরা যদি আমার কাছে, এবং যারা আমাদের এখানে মেন্টর আছে তাদের কাছে কখনো রেকমেন্ডেশন চাই, আমি অবশ্যই বলবো ওরা এটার অর্গানাইজিং কমিটির মেম্বার ছিল। ওদের সিভিতে বা বিভিন্ন জায়গায় রেকমেন্ডেশন লেটার আমি এটা এক্সপ্লিসিটলি মেনশন করতে চাইবো। হ্যাঁ, সো ভলান্টিয়ার হওয়াটা খুব ভালো, এবং তোমরা এই ধরনের কাজগুলোকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আচ্ছা, আমরা আবার ফিরে আসি, এঙ্গেজ দ্য অডিয়েন্স নিয়ে আমি বলে ফেললাম, স্টিক দ্য রুলস, আচ্ছা এটাও বলছি। আচ্ছা, এবার একটু বলি, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের স্টেম রিসার্চারদের জন্য। স্টেম নিয়ে হয়তো তোমাদের আইডিয়া আছে, আমরা যারা সায়েন্স, টিচিং টিচিং নাকি টেকনোলজি, সায়েন্স টেকনোলজি এডুকেশন অ্যান্ড এম ফর হোয়াট, ম্যাথ,
তোমাদের ম্যাডাম আমার পাশে আছে, ম্যাডাম আমাকে হেল্প করছে। স্টেম ম্যাথ হচ্ছে ম্যাথ রিসার্চার। সো 3 মিনিট থিসিস ফর স্টেম রিসার্চার, যারা, আমি আসলে বলতে চাচ্ছি যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ আমরা, আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টিপস। এবং আমার মনে হয় জাজমেন্ট প্যানেলে যারা থাকবে বা জাজ প্যানেলে যারা থাকবে, যারা জাজ হবে, ওরা এটা পার্টিকুলারলি এটা দেখবে। এবং আমি যদি জাজ হই কখন, আমি অবশ্যই এটা দেখবো যে সিম্পল বানাতে গিয়ে আমি টেকনিক্যালিটিকে এমন ভাবে যাতে কম্প্রোমাইজ না করি যে আমার এখানে কোনো টেকনিক্যালিটি নাই। আমি আমি স্টেম রিসার্চার এবং আমার পুরো প্রেজেন্টেশন আমি পুরো মার্কেটিং নিয়ে কথা বলছি বা গ্লোবাল ইম্প্যাক্ট নিয়ে কথা বলছি, কিন্তু আমার কোনো টেকনিক্যাল ডিটেলের ইভেন 30 সেকেন্ড আমি স্পেন্ড করি নাই। কিন্তু এটা খুব ট্রিকি একটা জিনিস। হ্যাঁ, কারণ আবার যখন আমি টেকনিক্যাল ডিটেল আনতে চাই, আমরা আমাদের টেন্ডেন্সি যারা টেকনিক্যাল মানুষ, দেখা যায় এত ডিটেলে চলে যাচ্ছে আমার 3 মিনিটের মধ্যে 2 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট 40 সেকেন্ড ওই টেকনিক্যাল ডিটেলে চলে গেছে। এবং সবচেয়ে ডেভাস্টেটিং ব্যাপার হচ্ছে যারা আমার অডিয়েন্স, দে ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইভেন এ সিঙ্গেল লাইন হোয়াট আই হ্যাভ বিন সেইং। সো এটা একটা সমস্যা। তো এই জন্য আমি একটা, দেখো, স্কেলে করে দিছি কেন, কারণ ইউ শুড হ্যাভ এ গুড ব্যালেন্স বিটুইন দ্য টেকনিক্যালিটি অ্যান্ড সিম্পলিসিটি। তুমি কতটুকু সিম্পল করবা, কতটুকু টেকনিক্যালিটি রাখবা, এটা একটা গুড ব্যালেন্স থাকা উচিত। ঠিক আছে? এবং আমার কাছে মনে হয় কিছুটা টেকনিক্যালিটির দিকে হালকা ইনক্লাইন থাকা ভালো আমাদের স্টেম রিসার্চারদের। আমারটা এরকম ছিল আসলে। এনিওয়ে, ইটস ইয়োর চয়েস। আসলে এটা ডিটারমাইন করা খুব ডিফিকাল্ট। প্রত্যেকেই জানে, তোমরা অনেকেই দেখলাম আমার চেয়ে ভালো প্রেজেন্ট করো। এখন আমি ওই সাই ব্লিডস এর পেজে গিয়ে দেখলাম যে অনেকে খুব ভালো কিছু ওই যে 1 মিনিট যে তোমরা ভিডিও ক্লিপ গুলা বানাইছো না, মার্শাল্লাহ, অনেকে দেখলাম অনেকে ভালো প্রেজেন্ট করছো। ইভেন আমি আসলে ভালো প্রেজেন্টার না, তোমাদের রেসপেক্টে মনে হচ্ছে কিছু কয়েকজন খুব ভালো, ওই 30 সেকেন্ড অনেক ভালো মেসেজ কনভে করছো। এনিওয়ে, এখন বয়স হচ্ছে, আর এটাও একটা ব্যাপার যে মাঝে মাঝে আমার কথা আটকে যায়। এটা আগে ছিল না আমার। তোমাদের বয়স যেহেতু কম, তোমরা আই বিলিভ ভালো প্রেজেন্ট করবা ইনশাআল্লাহ। এনিওয়ে, এখন এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আমি কিছু ভালো ভালো না, ব্যাড প্রেজেন্টেশন এর কারণ বর্ণনা করতেছি, কেন আসলে 3 মিনিট হিসেবে কিছু প্রেজেন্টেশন ব্যাড হয়। এই স্লাইডটা আমি একটা ইন্টারনেট সোর্স থেকে নিছি, এই জন্য আমি এটা অ্যাকনলেজ করে নিচ্ছি, এটা আমার বানানো লেখা না কিছু। সো এখানে ওরা বলছে যে 3 মিনিট থিসিসের প্রেজেন্টেশন গুলো আসলে কেন ব্যাড হয়। নাম্বার ওয়ান, টু টেকনিক্যাল। এটা নিয়ে আমি অলরেডি বলছি, যাবা না এত টেকনিক্যালিটির মধ্যে যে মানুষ আসলে বুঝতেই চায় না। বললাম, তোমার প্রেজেন্টেশন যদি তোমার মা আম্মু না বুঝে, বা অ্যাটলিস্ট তোমার মেডিকেলের ফ্রেন্ড বা সিইউর ফ্রেন্ড না বুঝে, যে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তাহলে তোমার প্রেজেন্টেশন শুড বি রিভাইজড। টু মাচ অন ইচ স্লাইড, এটা তোমাদের জন্য। এখানে ইচ স্লাইড বললে তোমাদের যেহেতু 3টা স্লাইড, তাহলে তোমাদের ইচ স্লাইড কথাটা তোমাদের জন্য প্রযোজ্য। টু মাচ থাকতে পারবে না। আচ্ছা, আমি একটু টাইম দেখে নিই কতটুকু টাইম গেল। এখন বাজে, ও, আমার খুব বেশি টাইম নাই। নো স্ট্রাকচার টু টক, তোমাদের কোনো স্ট্রাকচার না, আগে থেকে তুমি কোনো স্ট্রাকচার প্রিপেয়ার করে রাখো নাই। অনেকে দেখা যায় নোট থেকে জাস্ট রিড আউট করতেছে, অনেকের স্পিচ আনক্লিয়ার, নার্ভাস স্পিকার। আবার অনেকে টু সিম্পল, যেটা আমি অলরেডি বলে ফেলছি যে টেকনিক্যালিটি একদমই নাই। অনেকের বডি ল্যাঙ্গুয়েজ ভালো না, এই যে আমি বললাম বডি ল্যাঙ্গুয়েজ অনেকের, আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো না। অনেকের বডি ল্যাঙ্গুয়েজ আসলে ভালো না, মানে অনেকের অ্যাগ্রেসিভ হয়ে যায় বডি ল্যাঙ্গুয়েজ, আবার অনেকের বডি ল্যাঙ্গুয়েজ খুব মানে খুব যেন তাকে মাইট দিছে কেউ একজন, হ্যাঁ, পিটাই গেছে কিছু একজন, এটা যেন না হয়। স্লাইড বানানোর সময় অনেকের স্মল ফন্ট থাকে, কেন ওয়েকি ফন্ট ফন্ট থাকে, পড়াই যায় না। আবার অনেকের ইয়েলো ফন্ট অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা কি পড়া যাবে কখনো? যেমন এটাই পড়া যাচ্ছে না। দেন বিজি ব্যাকগ্রাউন্ড, বোঝা যাচ্ছে না। এটা, এই ছবিটা আমি কেন দিছি, যে ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি এরকম একটা পুড়ে যাওয়ার টোস্টের ছবি দাও, তাহলে তোমার ইমপ্রেশন ওখানেই নষ্ট হয়ে যাচ্ছে। তোমার স্লাইডে যেটা আছে ওটা আসলে আই ক্যাচি হইতে হবে। আচ্ছা, এটা আমার কাইন্ড অফ, এটাকে আমি আসলে আমার ওটা খুঁজে পাচ্ছি না। এটা কাইন্ড অফ আমার 3 মিনিট থিসিসের একটা স্লাইডটার কাইন্ড অফ ডেমো। তো এটা কিছুটা টেকনিক্যালিটি কম্প্রোমাইজ না করেই রাখা। কিন্তু এখানে একটা জিনিস আছে, আমি আমি আসলে বলার সময় রিলেট করছি অডিয়েন্সকে। আমার প্রথম পয়েন্টটা ছিল, মানে এভাবে আমি স্টার্ট করছি, লেট মি স্টার্ট উইথ এ ব্রেকিং নিউজ দ্যাট হ্যাজ বিন পাবলিশ জাস্ট ফিউ ডেজ অ্যাগো। হ্যাঁ, অথবা আমারটা বোধহয় ফিউ ইয়ার্স অ্যাগো, বোধহয় 2018 আমি পাবলিশ করছি হ্যাঁ, আমি প্রেজেন্ট করছি 2022-তে। তো লেট মি স্টার্ট উইথ এ ব্রেকিং নিউজ দ্যাট হ্যাজ বিন পাবলিশড ফিউ ইয়ার্স অ্যাগো। কি নিউজ ছিল সেটা? যে আমার মানে মনে রাখবা, মাথায় রাখো যে আমার প্রেজেন্টেশন ছিল ইউনিভার্সিটি অফ অ্যাডেলাইডে। আমার ওটা লোকেটেড ছিল সাউথ অস্ট্রেলিয়া স্টেট, অস্ট্রেলিয়ার। তো অস্ট্রেলিয়ার সাউথ অস্ট্রেলিয়া স্টেটে এই ঘটনাটা ঘটছে যে তিনজন লোক একটা ফার্নেস থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেটা যে ফার্নেসটা রান করতেছিল, সেখান থেকে ওরা পালাই গেছে। তাদের মানে এটা এটা এক্সপ্লোড করছে এবং ওরা অলমোস্ট দেবার অ্যাবাউট টু ডেড আর কি, অ্যাবাউট টু ডাই।
এটা একটা আমার ব্রেকিং নিউজ ছিল। আমি আমার কথাটা মনে নেই আমি কিভাবে বলছিলাম, কিন্তু আমি তোমাকে জাস্ট বলছি আই হ্যাভ স্টার্টেড উইথ ব্রেকিং নিউজ, যেটা ওদের ওখানে পাবলিশ হয়েছে, এসএ নিউজ, সাউথ অস্ট্রেলিয়ান নিউজে, ওদেরই ওখানে। তো আমি বলছি ইট হ্যাপেন রাইট হিয়ার ইন ইয়োর স্টেট, ওদেরকে বলছে রাইট হিয়ার। এই কথাটাকে আমি আলাদা করে ওই যে বললাম না, তোমার স্ট্রেসের কোনো জায়গায় বেড়ে যাওয়া কমে যাওয়া, তুমি যে আমি ফোকাস দিছি রাইট হিয়ার ইন সাউথ অস্ট্রেলিয়া। তো এটা একটা আমার জন্য ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। সবাই তখন কি হয়েছে কি হয়েছে, অনেকে নিউজ ভুলেও গেছে হয়তো। আরেকটা নিউজ সাউথ অস্ট্রেলিয়াতে ছিল না, সিডনিতে ছিল, যে 3জন ওয়ার্কার সিরিয়াসলি ইনজুর্ড হয়েছে প্রেশার টেস্ট করার সময়। এটা আমার হুক। তো এখন আমি ওদেরকে বলছি, সো মানে হাউ মাই ওয়ার্ক ইজ রিলেটেড উইথ দিস নিউজ। তখন আমি বলছি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দ্য লাস্ট 2 ইয়ার্স দ্যাট উইল সলভ দিস টু প্রবলেম। মানে আমি বলছিলাম যে যদি এই সলিউশনটা আজকে থেকে 2 বছর আগে থাকতো, পারহ্যাপস এই দুইটা ইনসিডেন্ট ঘটতো না। তাহলে সেটা কি? না ওই সবাই আমার মানে বসে আছে, এটা কি সলিউশন? তো আমি বললাম যে আমি এমন একটা অপটিক্যাল ফাইবার বানাতে যাচ্ছি যে অপটিক্যাল ফাইবারটা এট দ্য সেম টাইম কি বলবো, টেম্পারেচারও মাপতে পারে, প্রেশারও মাপতে পারে, মানে অনেক হাই টেম্পারেচার এবং প্রেশার মাপতে পারে। এটাই আমার এখন এখানে হাইলাইট, সাইমultaneous মেজারমেন্ট অফ এক্সট্রিম টেম্পারেচার এন্ড প্রেশার ইউজিং মাইক্রোস্ট্রাকচার্ড অপটিক্যাল ফাইবার। সবাই এখন রিলেটেড, তাহলে এটা কিভাবে হয়? এখন সবাই মানে অধীর আগ্রহে বসে আছে আমি কি বলতে চাই শোনার জন্য। And আবার আমি এখন মানুষকে রিলেট করতেছি, আমি যে ডু ইউ নো হাউ অ্যান অপটিক্যাল ফাইবার লুকস লাইক। তখন আবার আমি এখন ওদেরকে আবার কানেক্ট করতেছি, আমি খুব স্লো পেসে কথা বলতেছি শোনো তোমরা, কারণ আমার 3 মিনিট অনেক কথা, এত কথা বলার আসলে দরকারই নেই, আমি তো ওদেরকে খুব অল্প ডিটেলে যাব। আমি তখন ওদেরকে এখানে ছবি দিছি সবাইকে, আমি তখন দেখো এই ছবিটা, এটা একটা অপটিক্যাল ফাইবার, তোমরা বুঝতেই পারছো এখানে প্রত্যেকটা ফাইবার তোমাদের চুলের ডায়ামিটার চেয়েও ছোট। এবার আমি একটু ডিটেলে আসছি, আমি বলি, দেখো আমার এই চুলের ডায়ামিটারের মতো ছোট জায়গার মধ্যেও আমি এরকম 4টা ইয়ার হোল তৈরি করছি। এই ইয়ার হোলে 2 ধরনের লাইট প্রপাগেট করে। ওরা কি আর এত কিছু বুঝতেছে যে অপটিক্যাল ফাইবার যেহেতু এটা লাইট নিয়ে যায়, তার মানে 2টা ওয়েভ লেংথের লাইট হয়। ওদেরকে আমি জাস্ট বলছি এই দেখো এই 2টা লাইট শুধু এরকম 2টা পিক, তুমি জাস্ট চিন্তা করে এখানে 2টা পিক আছে। যখন ইনক্রিজ টেম্পারেচার হবে কিন্তু প্রেসার একই থাকবে, তখন এই 2টা পিকই একইভাবে মুভ করবে। কিন্তু যখন টেম্পারেচার একই কিন্তু প্রেসার ভিন্ন, তখন এই 2টা ভিন্নভাবে মুভ করবে। যদি তাহলে 2টাই মুভমেন্ট ঘটে, তাহলে তাদের এই মুভমেন্টের ধরনটা এরকম হবে। আমি যদি কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করতে পারি যে রিলেট করতে পারবে এদের মুভমেন্টকে টেম্পারেচার আর প্রেসার ইনক্রিজের সাথে, ডান, আমার প্রবলেম সলভ। এবং এটা কত ডিগ্রি পর্যন্ত, আমার প্রবলেম আমার যেটা সলিউশন ওটা 1300 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার মেজার করতে পারবে। ওদের ইনসিডেন্টটা কত ডিগ্রিতে ঘটছিল? 1300 ডিগ্রি। তখন আমি বললাম যে দেখো তোমাদের সাউথ অস্ট্রেলিয়া উইল বি মোর সেফার ইফ ইউ হ্যাভ মাই রিসার্চ আউটকাম। ডান, আমার ইয়া শেষ, থিসিস শেষ। এবং আমি যখন চলে আসতেছি, আমার যে ওখানে প্রেজেন্টার ইয়া ছিল, হোস্ট ছিল, ও এর আগে আমার আগে বোধহয় 4-5 জন প্রেজেন্ট করে গেছে, ও কারোর জন্য এই কথাটা বলে নাই যে ইট ওয়াজ এ মার্ভেলাস প্রেজেন্টেশন। আমি তখনই বুঝছি আই হ্যাভ ওয়ান, আসলে আমি চ্যাম্পিয়ন হয়ে গেছি। হ্যাঁ, তো এটাই মানে তুমি বুঝবা তোমার প্রেজেন্টেশনের পরে যে আসলে তোমার প্রেজেন্টেশন কেমন হয়েছে। এনিওয়ে, তো আমি আমি দেখো আমার এখানে কিছু আছে, আমার এখানে আসলে আরো ডিটেলে ছিল। আমি নিজের জন্য আমার একটা আমার ওয়ার্ক ফ্লোটা আমি নিজে ঠিক করে নিছি, আমি কিভাবে কথা বলবো সেগুলো আমার আরো ডিটেলে। এটা কিন্তু প্রেজেন্টেশন স্লাইড না, এগুলো আমার নিজের জন্য প্রেজেন্টেশনের টপিকগুলো। সো আমার এখানে 2টা নিউজ পাশাপাশি আছে, আমি কি বলবো, আমি কিন্তু কথা গুছাই নিছি। আমি যে কথাগুলো গুছাই নিছি এর বাইরে আমি সম্ভবত একটা ওয়ার্ডও বলি নাই। কিন্তু যখন আমি বলছি এটা শোনা যায় না, ইট ওয়াজ এ রোবোটিক প্রেজেন্টেশন। And it didn't মানে it didn't hear like মানে nobody could hear যে এটা এটা একটা মুখস্থ কথা হচ্ছে। ওদের এটা মনে হয় নাই, মনে হচ্ছিল আমি জাস্ট স্পন্টেনিয়াসলি বলতেছি। তো এটা 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 মেক শিওর এটা এটা অনেক অনেক প্র্যাকটিসের পরে। আমি ন্যাচারালি একজন ইংলিশ স্পিকার না, আই হ্যাভ ফ্লস when I speak English. সো এটা আমাকে প্র্যাকটিস করে আনতে হয়েছে। সো তোমাদের জন্য এটা প্রযোজ্য, আমরা কেউ ইংলিশ মিডিয়াম থেকে আসি নাই, পারহ্যাপস এখানে কিছু হয়তো থাকতে পারে তাদের জন্য অ্যাডেড অ্যাডভান্টেজ। সেখানে আমি আরো কিছু জিনিস দেখাইছিলাম, মানে আরো কিছু জিনিস বলছিলাম যখন আমি বলছি, যেমন ফ্রান্সের একটা রিপোর্টের কথা বলছি যেখানে দেখা গেছে যে 50%, অলমোস্ট 50%, 43% ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট গুলো ঘটে টেম্পারেচার আর প্রেশার সেন্সরের মেল ফাংশনের জন্য। আমার রিসার্চ কি টেম্পারেচার আর প্রেশার সেন্সর, এটা ওদেরকে রিলেট করতে পারছে, ইন্ডাস্ট্রি পিপলরা রিলেট করতে পারছে এটাতে। এরপর আমি এগুলো কিছু জিনিস চিন্তা করছি, আরো আমি আর ডিটেল না বলি, এখানে আমি আরো অনেক কিছু কথা চিন্তা করে রাখছি যেগুলো আমি বলবো। আমি এক্সিস্টিং যে সলিউশন গুলো আছে ওগুলা প্রবলেমের কথা 10 সেকেন্ডে বলছি, যে এক্সিস্টিং সলিউশন গুলো রিলায়েবল, চিপ, ইউজার ফ্রেন্ডলি, কিন্তু এগুলোর প্রবলেমটা কি, মানে আমাদের কেন দরকার তাহলে রিসার্চটা? কারণ এক্সিস্টিং সলিউশন গুলো এক্সট্রিম কন্ডিশনে মাপতে মাপতে পারে না, সেন্স করতে পারে না, লং ডিস্টেন্সে সেন্স করতে পারে না। আমার সলিউশনটা
পারে। সো এটা আমি একটু হাইলাইট করছি, আরো কিছু আমি এখানে এইগুলো আমি বলছি, আমি জাস্ট এটা নিজের জন্য। সো এটা আমি একটু দেখাতে চাই। আমি ফাইনালি, এনিওয়ে কোথায় গেল, আচ্ছা ফাইনালি এটা আমার অ্যাওয়ার্ডটা ছিল জুরির অ্যাওয়ার্ড। তো এটা ছিল আমাদের 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 ইনস্টিটিউটের ডিরেক্টর অন্দ্রে লুটান লুটান, উনি এই অ্যাওয়ার্ডটা আমাকে দিছিল আর কি। আর এটা আমার সার্টিফিকেট ছিল, যে এটা স্পন্সর্ড বাই মেরি উইকস নামে ওদের কোনো বোধ হয় সোশ্যাল, মানে কোনো মানুষ যে অনেক ডোনেট টোনেট করে এমন একজন সে স্পন্সর করছিল এটা। সো এটা জুরি অ্যাওয়ার্ড ছিল। নাও আমরা বোধহয় শেষের দিকে চলে আসছি অলমোস্ট। এখন তোমাদের জন্য জাস্ট একটা কুইক ছোট্ট সেশন হবে, মানে সেশন বলতে আমি একটা জাস্ট ভিডিও দেখাবো। তোমরা জাস্ট আমাকে সবার তো অবশ্যই আমি আমি জানি ডেফিনেটলি তোমরা সবাই আমাকে ফলো করো নাই। যদি তোমরা 5-6 জন ফলো করে থাকো, তোমরা আমার এটা শুনে বলবা এখানে কোনটা হুক ছিল, সে কোথায় টোন চেঞ্জ করছে, কোথায় কি করছে, একটু জাস্ট ডিবাঙ্ক করার চেষ্টা করো। একটা গুড কি বলবো প্র্যাকটিস হতে পারে তোমাদের জন্য। আচ্ছা এটা আমি কি ভাবে, আচ্ছা আমি যদি এখানে দেই, তোমরা কি আমার এই ইউটিউব ভিডিওটা এখন দেখতেছো? কেউ যদি কাইন্ডলি বলতা। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা সাউন্ড কি শোনা যাচ্ছে? দাঁড়াও আমি সাউন্ড অবশ্য এখনো ছাড়ি নাই। সাউন্ড কি শোনা যাচ্ছে? না স্যার, অ্যাডের সাউন্ড শোনা যায় নাই। ওকে, তাহলে এখানে আমাকে একটু করতে হবে। হ্যাঁ অন জাস্ট একটু তোমরা একজন কথা বলো তো, তাহলে আমি বুঝলাম আমার স্পিকার চেঞ্জ হয়েছে কিনা। জি স্যার, চেঞ্জ হয়েছে স্যার। ওকে ফাইন, নাও এখন আমি করব আমার এটাকে, আমি যদি এখন আমার এখানে লাউড স্পিকারে দেই, জাস্ট গিভ মি এ মিনিট প্লিজ। হ্যাঁ on। একটু একটু আমি দেখি, আমি দিব তোমাদেরকে, তোমরা আমি একটু জাস্ট সাউন্ড। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম। আই থিঙ্ক দিস ইজ দ্য ম্যাক্সিমাম। তোমরা বোধহয় শুনতে পাচ্ছ কি নাকি পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আমি একটা কাজ করি, তোমাদের দ্বারাও আমি সাবটাইটেলটা অন করি। হ্যাঁ হ্যাঁ, এবার তোমরা শোনো।
we originally anticipated, which may allow us a higher level of control when designing our program. As a next step, I've identified over 50 proteins that may perform this nitration reaction using online searches. These proteins serve as the aforementioned treasure chest. By analyzing this larger set of structures, I'll be able to completely uncover the rules that nature has for this food. Currently, the nitration reaction used to produce our medicines, dyes, all of this industrial. My research promotes a future where nature's chemistry is leveraged to perform the same reaction in the same medicines and dyes without the need for environmental hazardous chemicals. This one's for you, Ohio. Thank you. Which is $37. Okay, so hang on, let me connect my headset again. হ্যাং অন। সো তোমরা কি শুনছো প্রেজেন্টেশনটা, বা অ্যাটলিস্ট লেখাগুলা পড়ছো? কেউ কি নাই যে পড়ছো শুনছো? আমি কোয়েশ্চেন করবো স্যার না, হাত হাত তোলো তো কারা কারা আসলে লেখাটা পড়ছো। হাত তোলা বলতে এখানে কিন্তু জুমে হাত তোলা যায়, জানো তো? ও ও ওকে, 3 others, ওকে, 4 জন হাত তুলছে, দ্যাটস গ্রেট। আমাদের আসলে আমাদের পার্টিসিপেন্ট কত, হোস্ট কে আছে দেখো তো, আমি তো জানিও তো না। স্যার আমাদের হাইয়েস্ট 101 জন ছিল, এখন 84 আছে। 84, আচ্ছা, 84 এর মধ্যে 10 জন হাত তুলছে, দ্যাটস নট টু ব্যাড। অনলাইনে তো এত বেশি ফলো করে না মানুষ, আমি জানি তো। আচ্ছা, এবার কেউ কেউ যদি বলতে কমফোর্ট ফিল না করো, লিখেও বলতে পারবা। আচ্ছা, লেট মি, আচ্ছা আমি একটু এটাকে ইয়া করি, আমার আমার জুমের স্ক্রিন শেয়ার অবস্থায় তো একটু ভেজাল লাগে আমার কাছে। এনিওয়ে, চ্যাটে লিখে দিলে আমাকে হোস্ট বলতে পারবে। আচ্ছা, তোমরা চ্যাটে লিখে দাও, এই ইয়ার হুকটা কি ছিল, কেউ বলতে পারবা এই প্রেজেন্টেশনের? রিমেম্বার, হুক হচ্ছে যে স্টোরিটা সে প্রথমে বলে এবং অডিয়েন্স শোনার আগ্রহে বসে থাকে, এটা আসলে কিভাবে রিলেটেড তার কাজের সাথে। এখানে কোনটা হুক ছিল, কেউ বলতে পারবা? রাফলি বললেও হবে। আচ্ছা, আই বিলিভ তোমরা শাই ফিল করতেছো, তাহলে বলতা। আচ্ছা, আহ, হ্যাঁ বলো, স্যার কে বলবা? 2 জন মেসেজ দিয়েছে স্যার। স্যার হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস বলেছে ওহাইওতে কেমিক্যাল ইন্ডাস্ট্রির একটা ইনসিডেন্ট। গুড, ভেরি গুড। আরেকজন? দেন স্যার মুহে জুলফিকার বলেছে ফার্স্ট ইজ ওয়ার্স্ট, সেকেন্ড ইজ বেস্ট, অ্যান্ড থার্ড ইজ ওয়ান উইথ ট্রেজার ট্রেজার। ট্রেজার, ওকে। দেন স্যার আরো বলো। কয়েকজন, অনেকেই স্যার শেয়ার করেছে ওই আচ্ছা, ওহাইও এখানে এর ইন্ডাস্ট্রি এক্সপ্লোশন। এক্স্যাক্টলি, তার মানে মোটামুটি আমি 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 ধারণা করতেছি, আলহামদুলিল্লাহ যারা ফলো করছে ভালোই ফলো করছে। তার মানে ওই ওহার এনভায়রনমেন্টালি হ্যাজার্ডাস সেই ডাইং কেমিক্যাল গুলা ক্যারি করা ট্রেন দিয়ে, এটা ছিল হুক। এখন সবাই বসে আছে আসলে কিভাবে তার কথার সাথে এটা কানেক্টেড, কারণ এটা লাস্টে সে কি বলছে, কেউ বলতে পারবে লাস্টে কি বলে শেষ করছে? একজনও বলতে পারলে হবে, আই উইল বি হ্যাপি। লিখে দিতে পারো। কারো মনে নাই লাস্টে কি বলে শেষ করছে? আহ লিখে দিতে পারো, তাহলে হোস্ট বলবে আমাদেরকে। আর যদি মনে না থাকে আমি বলি, ওরা Sir, বলো। দিস this ইজ one is ফর for ওহাইও। Ohio. দিস ওয়ান ইজ ফর ওহাইও, Ohio. দিস ওয়ান ইজ ফর ইউ ওহাইও। কেন? কারণ ওখানে ওহাইওর সব মানুষটা বসে আছে। ওদের কেউ বলছে যে আমার যে রিসার্চ, দিস ইজ ফর ইউ। কেন? কারণ ফাইনালি সে যা রিসার্চ করতে যাচ্ছে, সেই রিসার্চটা আসলে কি নিয়েছিল? এনভায়রনমেন্টালি নন হ্যাজার্ডাস কেমিক্যাল নিয়ে somehow, আমি জানি না, আমি আমি আসলে নিজেও ফলো করি না, মানে আই ডিডন্ট হ্যাভ দ্য ইন্টেনশন টু ফলো আসলে। আমি জাস্ট তোমাদেরকে ডিবাগ করার জন্য যা যা এটা ডিবাঙ্ক করার জন্য যা যা দরকার আমি ওটাকে জাস্ট এটাকে ইয়া করছি। তার মানে সে, আমি বুঝতে পারছি, এবং আসলে ম্যাক্সিমাম মানুষ হয়তো পুরোটা বুঝবেও না, তারা জানে সে এমন একটা সলিউশন নিয়ে কাজ করতেছে যেটা আমাদের ওহাইয়ের জন্য সেফ হবে। এবং জাজ প্যানেলে যারা থাকবে, জাজেস প্যানেলে ওরা হয়তো জাজ করে বলবে যে এটা টেকনিক্যালিও সাউন্ড।
অ্যাপার্ট ফ্রম এটার ইম্প্যাক্টটা ছাড়াও এটা টেকনিক্যালিটিও ভালো। হ্যাঁ, ইভেন হয়তো কেমিস্ট্রি মানুষটা ছিল, ওরা তো ডেফিনেটলি বুঝবে, তো তাকে ব্যালেন্স করতে হয়। যেমন দেখো, সে শুরু করছে একটা স্টোরি দিয়ে, শেষ করছে ওই স্টোরির সাথে ওটাকে রিলেট করে করে। আমারটাও কেমন ছিল, প্রথমে সাউথ অস্ট্রেলিয়ার একটা অ্যাক্সিডেন্ট নিয়ে, লাস্টে আমার সলিউশনটা সাউথ অস্ট্রেলিয়াকে সেভ করবে। আমি রিলেট করছি দুইটাকে। তার তার প্রেজেন্টেশনে আরেকটা অ্যামেজিং দিক ছিল, মাঝখানে সে একটা হুকের মতো, হুক ঠিক না, এটা আসলে মানুষকে একটু ওই টেকনিক্যালি থেকে একটু রিফ্রেশ করার জন্য সে বলছে যে ওয়াইজ ম্যান বলছে ফার্স্ট ইজ হোয়াট, তোমরা লিখে তো বলছো সামথিং, ফার্স্ট ইজ সামথিং, সেকেন্ড ইজ সামথিং, সেকেন্ড ইজ অলওয়েজ বেস্ট, ফার্স্টটা না, ফার্স্ট ইজ ওয়ার্স্ট, সেকেন্ড ইজ বেস্ট, আর লাস্ট বোধহয় ট্রেজার নিয়ে আসে। এবং সে এটা বলে পড়ছে, পারহ্যাপস এটা আসলে কোনো ওয়াইজ ম্যান না, তার হাই স্কুল ফ্রেন্ড বলছিল। এটা কি করছে, সে কিন্তু রিফ্রেশ করছে বা টেকনিক্যালিটি থেকে বের করে মানুষকে একটু মজা দিছে। এগুলো চমৎকার। কিন্তু সে দেখো তার কথায় কখনো সে গ্রিনার কথা যখন বলতেছে তার টোন নেমে আসতেছে, তারপর ডাইয়ের কথা যখন বলতেছে, সেভ যখন বলতেছে তার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস আর রিয়েলি ইম্পর্টেন্ট। সো আমার আমার বিশ্বাস তোমরা মোটামুটি আমি যা বলতে চাইছি এই প্রেজেন্টেশনে সেটা কিছুটা হলেও ধারণা করতে পারছো। আচ্ছা, এখন আমি আমার লাস্ট স্লাইড আমি এটাতে দিয়ে শেষ করে দিচ্ছি। আমি এরপর হোস্টকে পাস অন করে দিব ফ্লোর, যাতে করে ওরা তোমাদেরকে কিছু মানে রুলস রেগুলেশন নিয়ে কথা বলতে পারে। হ্যাঁ অন আমার হ্যাঁ হ্যাঁ, আমার স্লাইডটা দেখতেছো না? হোস্ট যদি একটু বলো। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ফাইনাল টিপস তোমাদের জন্য। নাম্বার ওয়ান টিপ, লটস অফ ভিডিও দেখবা 3 মিনিট উইনারদের। হ্যাঁ, একটা না, আমি তো একটা দেখাইলাম, তুমি জাস্ট এটা লিখে সার্চ করবা 3 মিনিট উইনার স্লাইড, অথবা 3 মিনিট উইনার্স প্রেজেন্টেশন। হ্যাঁ, 3 মিনিট অ্যাওয়ার্ড উইনার্স প্রেজেন্টেশন স্লাইড বললে আর অনেক স্লাইডের আইডিয়াও পাবা। নাম্বার টু, গেট ফিডব্যাক ফ্রম পিপল আউটসাইড ইউর ফিল্ড। এটা তো আমি অলরেডি অনেকবার বলছি, এটা একটা কি থিং। কতটুকু এটা আসলে সিম্পল। এবং আই বিলিভ যারা অর্গানাইজিং কমিটির আছে ওরা কিছু নন টেকনিক্যাল মানুষদেরকে আমাদের অডিয়েন্সে রাখার চেষ্টা করবে। ডেফিনেটলি অবশ্য হয়ে যাবে, কারণ মানে ইউনিভার্সিটির নন ডিপার্টমেন্টের মানুষরা টু সাম এক্সটেন্ট ওদের জন্য নন টেকনিক্যাল হবে। তারপরও একদম রিয়েল ট্রু ট্রু সেন্সে নন নন টেকনিক্যাল কিন্তু কিছু মানুষ যদি অডিয়েন্স হিসেবে থাকে, এটা গুড হবে। কারণ তোমরা যদি একটা পিপলস চয়েস অ্যাওয়ার্ডও রাখো, তাদের ভোটটা ম্যাটার করবে। এবং পিপলস চয়েস অ্যাওয়ার্ড রাখলে অডিয়েন্স বেশি হবে, কারণ অডিয়েন্স তখন তারা ভাববে তাদের ভোটটা ম্যাটার করে। এটা তোমাদের জন্য একটা টিপস অর্গানাইজিং কমিটির জন্য। নাম্বার থ্রি, তোমার প্রেজেন্টেশন তুমি রেকর্ড করতে পারো। হ্যাঁ, তোমার প্রেজেন্টেশন তুমি জুমে দিয়ে নিজে রেকর্ড করতে পারো, তোমার ফেশিয়াল এক্সপ্রেশন পরে তুমি নিজে দেখতে পারো। হ্যাঁ, রেকর্ড করবা, টাইমিং দেখবা কতটুকু হচ্ছে, তোমার টোন বডি ল্যাঙ্গুয়েজ এগুলো রেকর্ড করে নিজেরটা নিজে দেখবা, বন্ধুকে দেখাবা। এই তিনটা টিপস তোমার আহ ভালো প্রিপারেশনের জন্য। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় শেষ। এরপর আই এম ডান। থ্যাংক ইউ ভেরি মাচ IEEE চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ ফর অর্গানাইজিং দিস, এবং অর্গানাইজিং এই ইভেন্টটা যেটা তোমাদেরকে প্রিপারেশনের জন্য হেল্প করতেছে। এবং এট দ্য সেম টাইম এই ওরা যে ট্রেমেন্ডাস এফোর্ট দিচ্ছে ফ্রম দ্য স্টার্ট অফ ফ্রম দ্য মানে স্টার্ট কি বলবো, আইডিয়া জেনারেশন থেকে, যে 3 মিনিট থিসিস যে বাংলাদেশে অ্যারেঞ্জ করা যায়, এটাও একটা অ্যামেজিং ব্যাপার। এই কনসেপ্টটা ওরা নিয়ে আসছে, এই জন্য তোমাদেরকে আমি এক্সপ্লিসিটলি থ্যাঙ্কস জানাই। এবং যারা পার্টিসিপেট করছো আজকে এখানে ইভেন্টে, এই ওয়েবিনারে, তোমাদেরকেও থ্যাঙ্কস। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। এখন আমরা পার্টিসিপেন্টসদের কাছে চলে যেতে চাই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা চ্যাট বক্সে লিখে স্যারকে জিজ্ঞেস করতে পারেন, অথবা হ্যান্ড রেজ করতে পারেন, তাহলে আমরা একে একে কোশ্চেন করার সুযোগ দিতে পারি। I have a question. Can I ask directly? শিওর। শিওর আপু। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা, do I need to turn on my camera to ask the question? নো 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 নো। আচ্ছা আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি হচ্ছে স্টেম ব্যাকগ্রাউন্ডের কয়েকজন সাথে আমরা একটা ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ করতে চাচ্ছি। আর আমাদের রিসার্চের প্ল্যানটা হচ্ছে কিছুটা এরকম যে ইভেন ইফ উই ডোন্ট মেক ইট ইন দিস কম্পিটিশন, উই উইল ট্রাই যে এটা যাতে আমরা পরে কন্টিনিউ করতে পারি। ওকে, মানে উই গুড। লাইক দ্য টপিক হুইচ উই হ্যাভ চোজেন। হুম। এখন আমার যারা টিমমেটস তারা মোস্টলি হচ্ছে মেটালার্জি ডিপার্টমেন্টের, মেটেরিয়ালস এন্ড মেটালার্জি ডিপার্টমেন্টের। আই এম নট ফ্রম চুয়েট বাট দে আর ফ্রম চুয়েট। তো ওকে। জিনিসটা হচ্ছে যে আমাদের এক্সপেক্টেড রেজাল্টস বা ফাইন্ডিংস এর জন্য আমরা কিছু টেস্ট রাখতে চাচ্ছি, যেটা কিনা হচ্ছে মানে একদম মানে পেপারটাকে অরিজিনালি করার জন্য। তো ওই টাইপের টেস্ট গুলো তো দেখা যাবে যে এই যে সময়টার মধ্যে, কারণ ইউনিভার্সিটি এতদিন অফ ছিল, এখন তো আমরা এটা করে দেখতে পারবো না। সো অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে হাউ শুড বি প্রেজেন্ট দ্যাট, যে কারণ ওরা হচ্ছে এখন থার্ড ইয়ারে, তো আমরা এই টেস্ট গুলা হয়তো ওরা আগে কোর্সের জন্য করে ফেলেছে।
তো আমরা কি এটা জাস্ট ইনক্লুড করতে পারবো যে বিফোর দ্য প্রেজেন্টেশন, যে টু হ্যাভ টু গেট দ্য এক্সপেক্টেড রেজাল্ট আমরা এই টেস্ট গুলো করতে চেয়েছিলাম যেটা কিনা রেলেভেন্ট, অথবা একদমই কোনো টেস্ট ছাড়া, মানে আমরা হচ্ছে রিভিউ পেপার করতে চাচ্ছি না, আমরা একটা অ্যানালিটিক্যাল পেপার করতে চাচ্ছি যেটার মধ্যে কিনা মানে আমরা একদম, যেমন মাইক্রোস্ট্রাকচার অ্যানালিসিস একটা ল্যাব টেস্ট, এটা হচ্ছে ওরা অলরেডি করে ফেলেছে, তো ওরা যদি একদম নতুন একটা মেটালের করতে চায়, আমরা আমরা যদি করতে চাই পেপারে অ্যাবস্ট্রাক্টে লিখতে চাই, দেন হোয়াট ইজ দ্য প্রসেস? ওকে, তোমার মে আই আস্ক ইউর ইউনিভার্সিটি অ্যান্ড ডিপার্টমেন্ট? আমার তাহলে আনসার দিতে ইজি হবে আরো। I am from BRAC and I'm from finance department. So একটা ওকে, থিসিস ফিনান্স। পেপারে আমরা, হ্যাঁ, আমরা যেহেতু স্মার্ট ব্রিজেস নিয়ে কাজ করছি, so there like we surely need a financial analyst in the paper. So I am going to work like that. But my friends are from the metallurgy department. We are going to ঠিক মানে আছে, একটা আই গট ইট। interdisciplinary ভাবে কাজ করছি. ঠিক And আছে, one is ঠিক আছে, from আমি বুঝতে। CSC. So yeah, ওয়ান ইজ ফ্রম হুইচ ইউনিভার্সিটি? one is from the CSC department. সিএসসি So that ডিপার্টমেন্ট, ওকে। তার মানে তোমাদের এখানে আমি যদি বুঝে থাকি তোমার কোয়েশ্চেন, তোমাদের এখানে সিএসসি, মেটালার্জি আর ফিনান্স, মানে তুমি ফিনান্সের তিনটা ব্যাকগ্রাউন্ডের মানুষ আছো, তাই না? ইফ আই এম that's নট right. রং। আচ্ছা, এটা একটা খুব ভালো কম্বিনেশন আই উড সে। তোমাদের নিজেরাই তোমরা নিজেদের জাজ হতে পারবা, হ্যাঁ, যে তোমরা নিজেদের যেহেতু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষ, দ্য ওয়ে ইউ ব্লেন্ড your technicality and non-technicality would be a good, I mean, presentation practice for you. এখন এটা আসলে ইম্পর্টেন্ট না। তোমার প্রশ্ন যদি আমি বুঝে থাকি, তোমার প্রশ্ন হচ্ছে তোমাদের যা আইডিয়া তার রেজাল্টের কিছু অংশ তোমরা এখন পারহ্যাপস করছো, আর কিছু এখনো করো, পাও নাই, রেজাল্টের কোনো আউটকাম পাও নাই। আসলে 3 মিনিট, হ্যাঁ, এম আই রাইট? Yes, sir. আচ্ছা, তাহলে এটা যদি হয় দ্যাটস গুড। আসলে 3 মিনিট থিসিসে, নট মানে প্রেজেন্টেশনটাতে, এই কম্পিটিশনটাতে, নট নেসেসারিলি ইউ হ্যাভ টু হ্যাভ ইউর রিসার্চ আউটকাম। এবং টু বি অনেস্ট, আমি যখন আমার প্রেজেন্টেশন প্রেজেন্ট করছি, আমার অবস্থা তোমাদের মতো ছিল। আমি কিছু আমার তো তখন আইডিয়া আসলে, এবং আমি কিছু রেজাল্ট পাইছি যেটা আমি দেখাইছি, যেটা আমার জন্য খুব অ্যাডেড বেনিফিট ছিল। কারণ অনেক সময় আসলে আইডিয়ার একটা প্রবলেম থাকে। আইডিয়ার তো আসলে উই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইনফিনিটি, আই মিন উই ক্যান, মানে আমাদের আমরা আইডিয়া তো আসলে ইনফিনিটি পর্যন্ত করতে পারি। আমি বানাই ফেলতে পারি এমন একটা মিসাইল যেটা এখান থেকে শুরু করে লেটসে মহাবিশ্বের অন্য গ্রহে চলে যাবে। এটা আমার আইডিয়া, বাট ইট নট নেসেসারিলি এটা অনেক সময় মানে কি বলবো, ইমপ্লিমেন্টেড হবে। সো অনেক সময় দেখা যায় আইডিয়া যদি তুমি ভালোভাবে প্রেজেন্ট করতে না পারো, এটার প্রুফ দরকার হয়। সেক্ষেত্রে একটা প্রুফ তোমার প্রেজেন্টেশনটাকে মোর, কি বলবো, এটার মোর রিয়েল প্র্যাকটিক্যালিটিটাকে ফুটে তোলে। রাদার দেন আমি যে একটা সলিউশন বললাম, সলিউশন তো সলিউশন সলিউশন আমি করতেছি, আসলে আদতে এটা কোনোদিন ইমপ্লিমেন্টেড হবেও না, তখন মানুষ আসলে কনভিন্স হয় না। সো আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আইডিয়ার কিছু যদি এক্সপেক্টেড রেজাল্ট থাকে সেটা দেখানোটা ভালো। কারণ আমি যেটা বললাম, মানুষ তাহলে বিশ্বাস করবে না। আর যদি তা নাও হয়, কারো যদি শুধু আইডিয়া থাকে, তাহলে অ্যাটলিস্ট এটার রেলেভেন্ট কিছু এক্সিস্টিং কাজের কি বলবো, কথা বলা যায়, যেটা এটার এই লেভেল হয়ে গেছে, আমাদের এটা জাস্ট এটার সাথে এটা অ্যাডেড একটা ফিচার, কিন্তু এই অ্যাডেড ফিচারের ইম্প্যাক্ট অনেক বেশি। আমি আই বিলিভ আমি কনভে করতে পারছি হোয়াট আই এম ট্রাইং টু কনভে। এই জন্য কারো যদি একদম হয়ে যায়, ফাইন। অনেকের ভালো রিসার্চ হয়ে গেছে কিন্তু ভালো প্রেজেন্ট করতে পারে না, দে দে ডু নট উইন। আবার অনেকের শুধু আইডিয়া দিয়ে উইন করছে, আমি এমন দেখছি, হ্যাঁ, ওরা ওরা ইভেন এটা বলছে আজ। আর তবে তোমার যেটা বলার ছিল, যে তুমি বলতেছিলে আমরা যে করতে পারি নাই এটা বলবো কিনা, ইট ডিপেন্ডস আসলে। এটা 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 কমপ্লিটলি, এটা আমার মনে হয় যে এটা তোমার জন্য একটা ব্যাক, কি বলবো, এটা তোমার জন্য একটা ব্যাক স্টেপ হয়ে যাবে অনেক সময়, যদি তুমি ভালোভাবে কনভে করতে না পারো। যেন বলার দরকার নাই যে আমি এটা করি নাই এখনো। এটা তুমি যা করছো, যেহেতু তোমার কিছু এক্সপেক্টেড রেজাল্ট আছে, এটাকে বেস করে তোমার আইডিয়াটাকে মানে ফার্ম করার চেষ্টা করো। আমার মনে হয় এটা ভালো হবে আর কি। যেহেতু তোমার কিছু রেজাল্ট আছে, আর যাদের একদমই নাই তারা হয়তো আইডিয়া হিসেবে বলতে পারো, প্রোভাইডেড দ্যাট কিছু সাপোর্টিং এভিডেন্স ফ্রম এক্সিস্টিং লিটারেচার যেটা তোমার কাজের সাথে রেলেভেন্ট। হুম। Thank you so নেক্সট। much, sir. হুম। নেক্সট কোয়েশ্চেন। স্যার, একজন চ্যাট বক্সে আস করেছে, will we be evaluated or asked questions in front of everyone?
আমার তো মনে হয় এটা তো আমার চেয়ে তোমরা ভালো জানার কথা, তোমাদের তো বোধহয় 2 মিনিট স্যার কিউএ সেশন রাখছো। জি স্যার, আমরা বাট নর্মালি 3MT তে কি স্যার এটা ও, কিউএনএ সেশন থাকে না? জেনারেলি ইট ইট ডিপেন্ডস আসলে অর্গানাইজিং পার্টিসিপেন্টের উপর, অর্গানাইজিং বডির উপর। ইন জেনারেল আসলে 3MT তে কোশ্চেন আনসার সেশন থাকে না ওদের অরিজিনাল ফরম্যাটে, কিন্তু আমাদের ভার্সিটিতে ছিল, 2 মিনিটস আচ্ছা ছিল। কারণ আমাদের মানে ইন্ট্রা ইউনিভার্সিটি তো আসলে কম পার্টিসিপেন্ট। যখন লেটস এ ন্যাশনাল লেভেলে হয়, ইন্টারন্যাশনাল লেভেলে হয়, তখন তো অনেক পার্টিসিপেন্ট। এতজনকে কোশ্চেন আনসার করে ওরা তো আসলে হিমশিম অবস্থা হয়ে যাবে। হুম। আর এখানে তো আই বিলিভ তোমাদের আছে, তাই না নাকি? জি স্যার, আমরা 2 মিনিটস রেখেছি স্যার, রিপ্লাই ওকে, দিচ্ছি। সো ফ্রম দ্য অর্গানাইজিং কমিটি আমাকে ইনফর্ম করা হয়েছে যে আমাদের 3 মিনিট, ইচ পার্টিসিপেন্ট উইল গেট চান্স টু প্রেজেন্ট দেয়ার প্রেজেন্টেশন ফর 3 মিনিটস, এবং এটার পরে ফলোড বাই 2 মিনিটস কিউ এন্ড সেশন। এটা সম্ভবত জাজদের মধ্যে থেকে একটা হইতে পারে, আমার একটা সাজেশন আর কি, আর একটা অডিয়েন্সের পক্ষ থেকে হইতে পারে পারহ্যাপস, অথবা আই ডোন্ট নো হাউ দে উইল গোনা ম্যানেজ, বাট 2 মিনিটস থাকবে। যদি আর কারো কোয়েশ্চেন না থাকে, তোমরা কি আর তোমাদের স্লাইড বলতে চাও তোমাদের কিছু নিয়ে? তোমাদের আমি আহ, আমি তো জানি। হ্যাঁ। স্যার ওটা ওটা স্যার আমরা প্রেজেন্ট করবো স্যার, প্রবলেম নেই। আচ্ছা, আমি কি আমার স্ক্রিন শেয়ার বন্ধ করে দেবো? জি স্যার, শিওর। ওকে, ঠিক আছে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এত সুন্দর একটি প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আশা করি আমরা এখানে সবাই 3 মিনিট থিসিস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি আজকের এই সেশনের মাধ্যমে। তো এই পর্যায়ে আমরা চাই আমাদের অর্গানাইজাররা এই ইভেন্টের স্ট্রাকচার বা টাইমলাইন এগুলো সম্পর্কে কিছু বলুক। সিয়াম ভাই। আচ্ছা, সো ইভেন্ট স্ট্রাকচার এন্ড টাইমলাইন নিয়ে আমাদের সাথে জুনায়েদ শাফকাত আছে। জুনায়েদ শাফকাত একটি মোটামুটি ওভারভিউ দিবে আমাদের টাইমলাইন, আপডেটেড টাইমলাইনটা কিভাবে যাবে, দেন আমাদের সাবমিশন ফেজটা কিভাবে যাবে, আমরা এন্ড সবার লাস্টে হচ্ছে আমরা কিভাবে ইভেন্ট ডেতে আমরা সবকিছু ম্যানেজ করব। সো ওটা জুনায়েদ এখন প্রেজেন্ট করবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি জুনাইদ শফকাত, IEEE চুয়েটি স্টুডেন্ট ব্রাঞ্চের ওয়েবমাস্টার। প্রথমেই আমরা হয়তো কম বেশি আমাদের ইভেন্টটা নিয়ে শুনেছি, সাইবলিটস 1.2। এটাতে দুটো সেগমেন্ট থাকছে। প্রথমত, আমি খুব সংক্ষেপেই বলছি, 5 মিনিটস, এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। এটাতে বেসিক্যালি দুটো সেগমেন্ট থাকছে, একটা হচ্ছে 3MT বা 3 মিনিট থিসিস, যেটা নিয়ে স্যার অনেক ডিটেইলস ডিসকাস করেছে। আরেকটা পার্ট হলো পোস্টার প্রেজেন্টেশন। আমাদের 3MT তে আমরা টোটাল স্টেম ফিল্ডটাকে 6টা ভাগে ভাগ করেছি। আপনারা যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, তারা রেজিস্ট্রেশন করার সময় আমাদের এই যে কোনো একটা ফিল্ডকে সিলেক্ট করতে হতো। তবে আপনি যদি সাবমিশন করার সময় আপনার ফিল্ডটা চেঞ্জ করতে চান, সেটাও করতে পারবেন। সেখানে চ্যাট বক্সে একজন প্রশ্ন করেছিল। সেক্ষেত্রে সাবমিশন করার সময় আপনার সঠিক ফিল্ডটা সিলেক্ট করতে হবে। এখানে প্রায় ছটা ছটা ফিল্ড রয়েছে: কমিউনিকেশন, সিগন্যাল প্রসেসিং, নেটওয়ার্কস, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড সাইবার সিকিউরিটি। এরপরে ফিল্ড টু পাওয়ার সিস্টেমস, রিনিউয়েবল এনার্জি, সাস্টেনেবিলিটি অ্যান্ড স্মার্ট গ্রিডস। ফিল্ড থ্রি, মেকানিক্যাল সিস্টেমস, রোবোটিক্স, অটোমেশন, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। ফিল্ড ফোর, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ডিভাইস, VLSI, এমবেডেড সিস্টেমস, এবং ফটোনিক্সটাও এটার ভিতর থাকবে, মাইক্রো ইলেকট্রনিক্স, ফটোনিক্স। ফিল্ড ফাইভ, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেকানিক্স, বায়োসেন্সর্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। And field five, civil engineering, smart infrastructure, environmental engineering, sustainable urban development. তো এটার আসলে এলিজিবিলিটি কারা বা কারা পার্টিসিপেট করতে পারবে? আহ, যে কোনো ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরাই এখানে পার্টিসিপেট করতে পারবে। তো এখানে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে আমি আমার পেপারটা আমার একার না, আমার অনেক কো অথর আছে, কো অথররা এখন আন্ডার গ্রাজুয়েটেড না, মানে তারা অলরেডি গ্রাজুয়েটেড, বা আমার অনেকের কাজের সাথে, রিসার্চ ওয়ার্কের সাথে সুপারভাইজারও এখানে ইনভলভ থাকে। তো মিনিমাম একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হতে হবে, এবং যে প্রেজেন্ট করবে
স্পেশালি 3 মিনিট থিসিস বা পোস্টার প্রেজেন্টেশনে, 3 মিনিট থিসিসে ওই প্রেজেন্টারকে অবশ্যই আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হতে হবে। আপনার যদি কো অথর থাকে, ওরা যদি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট নাও হয়, ওটাতে কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে ফর দ্য 3 মিনিট কম্পিটিশন দ্য টিম লিডার অ্যান্ড দ্য প্রেজেন্টার মাস্ট বি অ্যান আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, যেটা আমি একটু আগে বললাম। All submission must be original and participant can compete with their own published work. মানে আপনার স্যার আর একটু আগে যেটা বললো যে পুরো রিসার্চ ওয়ার্কটা যদি কমপ্লিট নাও হয়, তারপরেও পার্টিসিপেট করা যায়। বেসিক্যালি আমরা 3MT তে আপনার প্রেজেন্টেশনটাই দেখবো, আপনি কত ইজিলি বা কত মানে আপনার জাজ বা যারা অডিয়েন্স থাকবে ওদেরকে কনভিন্স করতে পারেন, সেটাই হবে আপনার মেইন এভালুয়েশন ক্রাইটেরিয়া। সো কারো যদি পাবলিশড ওয়ার্ক থাকে, সেটা নিয়েও পার্টিসিপেট করা যাবে। এনি সাবমিশন এক্সিডিং 30% সিমিলারিটি আর এক্সক্লুডিং বিবলিওগ্রাফি উইল বি ডিসকোয়ালিফাইড। এটা আমাদের রুলস বুকও ছিল। তো 3 মিনিট স্ট্রাকচার, আমরা যদি ফেজ 1-এর কথা বলি, তখন ফেজ 1-এ আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট সাবমিশন করার জন্য বলা হয়েছে, ম্যাক্সিমাম 300 ওয়ার্ডস, অ্যান্ড আ ফ্লো চার্ট দেওয়ার জন্য বলা হয়েছে, যে রিসার্চ আইডিয়াটা থাকবে। এবং এটার ভেতরেই যে পুরো প্রবলেম স্টেটমেন্টটা, আপনি যে ম্যাথোডোলজিটা প্রেজেন্ট করছেন বা মেথোডোলজি নিয়ে আপনি কাজ করছেন, সেটা এবং এটার ইম্প্যাক্টটা থাকবে। হয়তো দেখা যাবে ওরকম ডিটেলস আপনি ফাইনালের দিন, যদি আপনি ফাইনালে কোয়ালিফাই করেন, সেখানে হয়তো ওভাবে বলতে পারবেন না, যেহেতু আপনার টাইমের একটা লিমিটেশনস আছে, বা আমরা স্লাইডেরও লিমিটেশন করে দিয়েছি 1 থেকে 3টা স্লাইড, অর্থাৎ ম্যাক্সিমাম 3টা স্লাইডের মধ্যে আপনাকে সাবমিশন করতে হবে। আপনি একটা বা দুইটা করতে পারেন, তবে ম্যাক্সিমাম 3। সো এখানে আমরা ওভাবেই, যারা ফেজ 1-এর রিভিউরা থাকবে, ওনারা বেসিকলি আপনার এটা অ্যাবস্ট্রাক্ট এবং একটা ফ্লো চার্ট যেটা সাবমিশন করার জন্য বলা হয়েছে, ওটার উপর বেস করেই আপনার জাজমেন্টটা করবে। ম্যাক্সিমাম 6 মেম্বার্স থাকতে পারবে 3MT-তে, অ্যান্ড 1 মেম্বার্স ক্যান পার্টিসিপেট ইন মাল্টিপল টিমস। অবশ্যই আইডিয়াটা মাল্টিপল হইতে হবে, এবং একটা মেম্বার মাল্টিপল টিমসে পার্টিসিপেট করতে পারবে, ওটাতে সমস্যা নেই। এরপর তার টপ 40% টিমস, আমরা তাকে ফেজ 2-তে কোয়ালিফাইড হিসেবে রাখবো। তবে এখন আমাদের যদি পার্টিসিপেন্ট কম হয়, তাহলে হয়তো আমরা 40 পার্টিসিপেন্ট বেশি হয়, তাহলে হয়তো 40% টিমকে রাখতে নাও পারি, তবে ম্যাক্সিমাম 20 টিমসকে আমরা রাখবো, বা রাখার জন্য আমরা ডিসিশন নিছি। তো আমাদের এখানে যে একটা মডেল পেপার, যেটা ম্যাক্সিমাম 6 পেজ, এটার PDF ফরম্যাটে সাবমিট করতে হবে, 3 স্লাইডের একটা আহ, প্রেজেন্টেশন। একটু ইন্টারফেয়ার করতেছে। এটা মেবি হ্যাঁ, লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মডেল পেপারের ব্যাপারটা হচ্ছে, যারা আমাদের একটা সেগমেন্ট রাখা হয়েছে যেখানে হচ্ছে আমরা বেসিক্যালি যারা নতুন রিসার্চে ঢুকতে চায় তাদেরকে ফান্ডিং এর ব্যবস্থা করব, বেসিক্যালি তারা যেন ফিউচার কোনো কনফারেন্সে পেপারটা দিতে পারে। সো মডেল পেপারটা রাখা তাদের জন্যই। আমাদের কম্পিটিশন শেষে আমরা হয়তো যারা এরকম আগাতে চায় তাদেরকে আমরা মোটামুটি গাইডলাইন্স এর একটা ব্যবস্থা করব আমাদের যে প্যানেল থাকবে তাদের সাহায্যে। সো তারা চাইলে এই মডেল পেপারটা সাবমিট করতে পারে, দ্যাটস টোটালি অপশনাল। সো এটা হচ্ছে এখানে অ্যাড করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এরপরে আমাদের প্রেজেন্টেশন স্লাইডের লিমিটেশন 3 স্লাইড, আর 1 টিম মেম্বার উইল ডেলিভার 3 মিনিট লাইভ লাইভ পিচ অ্যান্ড ফলোড বাই 2 মিনিট Q&A সেশনস, যেটা একটু আগে আমরা ডিসকাস করেছি। এরপরে আমাদের পোস্টার প্রেজেন্টেশন ট্র্যাক, যেটা পোস্টার প্রেজেন্টেশনে একটা PDF ফরম্যাটে আমরা যে একটা, যারা পোস্টার প্রেজেন্টেশনের রেজিস্ট্রেশন করবে, ওনাদেরকে সাথে সাথে একটা আমাদের টেমপ্লেটটা দিয়ে দিব, সেই টেমপ্লেটে রেডি করে PDF ফরম্যাটে সাবমিট করতে হবে। টপ 12 টিমস কোয়ালিফাইড ফর দ্য নেক্সট রাউন্ড। সো এই টপিকটা এখানে ওপেন। যেমন আমাদের 3MT টপিক হচ্ছে স্টেম ফিল্ড রিলেটেড, এখানে যে কোনো কিছু হতে পারে, এনিথিং, এনভায়রনমেন্টাল, সায়েন্টিফিক, মার্কেটিং, কারেন্ট অ্যাফেয়ার্স, এনিথিং ইম্প্যাক্টফুল, ইউ ক্যান পার্টিসিপেট। ম্যাক্সিমাম 3 মেম্বার্স, এখানকার মেম্বারের লিমিটেশনটা হচ্ছে পোস্টার প্রেজেন্টেশনে 3। অ্যান্ড যারা যে 12টা টিম, আমরা 12টা টপ 12 টিমকে নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করব। তো ওর ফাইনাল রাউন্ডে কোয়ালিফাইড টিমটা আমাদের ওই পোস্টারটা প্রিন্ট করে নিয়ে আসতে হবে এবং প্রেজেন্ট দেয়ার ফাইনাল পোস্টার্স ডিউরিং দ্য ইভেন্ট। অ্যান্ড ইচ টিম উইল ডেলিভার 5 মিনিট লাইভ প্রেজেন্টেশন, যেখানে আমাদের ফাইনাল রাউন্ডের জাজেসরা থাকবেন।
তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিজ নিয়ে কথা। সেটা হচ্ছে 3MT তে আমরা প্রতিটা টিমের জন্য 600 টাকা করে রেজিস্ট্রেশন ফিজ রেখেছি, এবং পোস্টার প্রেজেন্টেশনটা 400 টাকা। তবে আহ, কোনো টিম যদি আমাদের বিভিন্ন ক্যাম্পাস অ্যাম্বাসেডর, আমরা প্রায় 58 ক্যাম্পাস অ্যাম্বাসেডর সিলেক্ট করেছি, তো ওনাদের রেফারেন্স দেয়, বা কারো যদি IEEE ইন্টারন্যাশনাল মেম্বারশিপ থাকে, এনি অফ ইউর টিম মেম্বার্স, তারা 100 টাকা ডিসকাউন্ট পাবে 3MT তে, আর 50 টাকা ডিসকাউন্ট পাবে আমাদের পোস্টার প্রেজেন্টেশন। সো টাইমলাইন আমরা প্রায় মের 2 তারিখে রেজিস্ট্রেশন শুরু করেছিলাম, আমাদের রেজিস্ট্রেশন শেষ হবে 28 জুন। আর জুলাইয়ের 2 তারিখে আমাদের পোস্টার এবং যে 3MTর অ্যাবস্ট্রাক্ট এবং পোস্টার, সেটা সাবমিশনের ডেডলাইন। আমরা 9 তারিখে কোয়ালিফাইড টিমগুলো অ্যানাউন্স করে দেব। আর আর যে স্লাইড সাবমিশন সেটা হচ্ছে 23 জুলাই, আর ইভেন্টটা হবে 25 জুলাই। সো এটা ছিল ওভারঅল ইভেন্টের স্ট্রাকচার নিয়ে। এখন ইভেন্টের স্ট্রাকচার বা যে কোনো কিছু নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন, বা সরাসরি মাইক অন করেও বলতে পারেন আমাদের। থ্যাংক ইউ সবাইকে। আহ আচ্ছা, সো একটু রেজিস্ট্রেশন ফেজটা নিয়ে একটু ক্লিয়ারলি বলি। আমাদের আজকেই সব যারা রেজিস্ট্রেশন করে ফেলেছে অলরেডি, তাদের লিডারদের মেইলে আমরা সাবমিশন ফাইলের লিংক পাঠিয়ে দিয়েছি। তারা হচ্ছে আজকে থেকে 20 তারিখ থেকে 2 জুলাই পর্যন্ত সাবমিট করার সময় পাবেন। অ্যান্ড হ্যাঁ, খসরু ফাইজ ভাই, আপনি কিছু বলতে চাইলে আনমিউট করে বলতে পারেন। জি ধন্যবাদ। আমার হচ্ছে ওই যে পেপারটা, মডেল পেপার, এটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। জি যদি ভাই। আমার পেপার হচ্ছে মানে বড় হয় আর কি, লেটস সে 12-13 পেজ বা সামথিং ওরকম, তো আমি যেহেতু এটা 6 পেজের মধ্যেই সাবমিট করতে হবে, আমি কি সাপ্লিমেন্ট পেপার হিসেবে, লাইক আমার যে এক্সপেরিমেন্টের গ্রাফ চার্টস এগুলো আছে, আমি কি ওরকম করে এগুলো অ্যাড করব? মানে এটা 6 পেজ বলতে জিনিসটা একটু কনফিউজিং মনে হচ্ছে আর কি। আহ, ভাইয়া, এটা হচ্ছে বেসিক্যালি 3MT তে যেহেতু আমরা জাস্ট প্রেজেন্টেশনটাকেই ফোকাস দিচ্ছি, মডেল পেপারের জন্য আমরা আপাতত কিছু রাখবো না মডেল পেপার সাবমিট করার জন্য। এটা হচ্ছে যারা করতে চায় সাবমিট, লাইক যারা আমাদের প্যানেল থেকে হেল্প পেতে চায় ওনার ওনার পেপারটাকে আরো রিফাইন করার জন্য, শুধু তাদের থেকে নিব। ওটা হচ্ছে আমরা ফাইনাল ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসার পর যারা কোয়ালিফাই করবে তাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলে এই জিনিসটা ভেরিফাই করব। অ্যান্ড 6 পেজেস রাখা, বিকজ আমাদের IEEE স্ট্যান্ডার্ডে যেসব কনফারেন্স হয় ওগুলাতে হচ্ছে 6 পেজেসেই একটা কনফারেন্স পেপার সাজানো হয়। সো দ্যাটস ওয়াই। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, ফাইম ফয়সাল ভাই কিছু হ্যান্ড রেজ করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই যে একটু আগে দেখছিলাম যে একজন আর কি 3 মিনিট প্রেজেন্টেশনটা দিবে, তো পোস্টার প্রেজেন্টেশনের ক্ষেত্রেও কি সেম, নাকি টিম ওয়ার্কটা আর কি ইম্পর্টেন্ট? না ভাইয়া, পোস্টার প্রেজেন্টেশনে আপনি 3জন আসতে পারবেন, 2জন আসতে পারবেন, অথবা একাও প্রেজেন্ট করতে পারবেন। না, সেটা বলি নাই, মানে জি ধরেন আর কি 3 মিনিট জি জি, প্রেজেন্টেশনে একসাথে যেমন একসাথে একজন করতে পারবেন। প্রেজেন্টেশন দিবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। জি, একসাথে দিতে পারবেন। জি, নওশিন সায়রা আপু। আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল, লাইক রিভিউ পেপারে যদি আমি কোনো রিভিউ পেপারে যদি আইডিয়া নিয়ে আমি ইনোভেটিভ ওয়েতে কোনো কাজ করতে পারি, ওটা কি একসেপ্ট হবে 3MT তে? না আপু, আমরা রিভিউ পেপারের অপশনটা জাস্ট পোস্টার প্রেজেন্টেশনে রাখতে যাচ্ছি, বাট 3MT তে নিজের অরিজিনাল ওয়ার্ক হতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে রেজিস্ট্রেশন ফিজ নিয়ে বলি। যদি একজনের বেশি 3MT তে প্রেজেন্ট করতে চায়, যেমন 3MT তে বেসিক্যালি প্রেজেন্ট করবে টিমের একজনই, এখানে 2জন প্রেজেন্ট করার আসলে সুযোগ নেই। তবে কেউ যদি চুয়েটে আসতে চায়, বা আমাদের ইভেন্টের আমরা লাঞ্চ বা কিট প্রোভাইড করব এভরিথিং, সো অন্যান্য ফ্যাসিলিটিস এর জন্য এক্সট্রা করে আমরা আবার 400 টাকা চার্জ করব। সো এটা আসলে আমাদের রুল বুকেই দেওয়া আছে প্রবাবলি। সিয়াম, এটা না প্রবাবলি? হ্যাঁ হ্যাঁ, যদি যদি আমরা হচ্ছে প্রেজেন্ট, যারা কোয়ালিফাই করবে, যেসব টিম কোয়ালিফাই করবে তাদের প্রেজেন্টারের ডিটেলস এর জন্য আমরা একটা ফর্ম পাঠাবো। ওই প্রেজেন্টারের জন্যই বেসিক্যালি আমাদের কিটস অ্যান্ড ফুডস থাকবে। বাট যদি ওই টিমের অন্য কোনো মেম্বারও আসতে চায়, সো বেসিক্যালি
যে প্রেজেন্ট করবে সে ছাড়াও যদি অন্য কোনো টিম মেম্বার প্রেজেন্ট থাকতে চায় আমাদের কনফারেন্সে অ্যান্ড অ্যাজ এ অডিয়েন্স, সো তার জন্য আমরা যদি ফুড অ্যান্ড কিডস এর লাইক যদি পেতে চাই তাহলে হচ্ছে আমাদের একটা এক্সট্রা চার্জ থাকবে আর কি, পার পার্সন 400 করে, পার এক্সট্রা পার্সন। আচ্ছা, মেসেজে অনেকে কোশ্চেন করেছেন ইভেন্টের টাইমলাইন। আচ্ছা, সো আমাদের রেজিস্ট্রেশন এন্ড হবে 28 জুন, বাট আমাদের রেজিস্ট্রেশন এন্ডের পরও আমরা 4 দিন টাইম রাখবো সাবমিশনটা দেওয়ার জন্য। সো সাবমিশন শেষ হবে আমাদের 2 জুলাই, দেন আমাদের রেজাল্ট পাবলিশ হবে 8 আর 9 জুলাইয়ের মধ্যে, একদিন পোস্টার প্রেজেন্টেশনের অ্যান্ড আরেকদিন হচ্ছে 3MT। অ্যান্ড ফাইনালি আমরা আপনাদের যে ফাইনাল স্লাইড থাকবে ফর বোথ ফাইনাল স্লাইড অ্যান্ড ফর পোস্টার প্রেজেন্টেশন, দ্য ফাইনাল পোস্টার, ওগুলো আমরা 23 জুলাই আপনাদের থেকে নিব, লাইক 23 জুলাই হচ্ছে ডেডলাইন থাকবে। অ্যান্ড ফাইনালি আমাদের ইভেন্ট ডে যেটা ওটা হচ্ছে 25 জুলাইতে চুয়েটে হবে। আমাদের সকালে আমরা সিটিতে ট্রেন স্টেশন আছে অ্যান্ড বাস স্টেশন আছে, যেটা হচ্ছে জিইসি তে, বাস স্টেশন জিইসি তে অ্যান্ড ট্রেন স্টেশন হচ্ছে কদমতলি। সো ওই দুইটা স্পটে আমাদের বাস দেয়া হবে, আপনারা বাসে হচ্ছে সিটি থেকে চুয়েটে আসতে পারবেন। থ্যাংক ইউ। সালাম আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি ভাইয়া বলুন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে কেউ ধরেন এজ এ মেম্বার হিসেবে টিএমটি তে আছে এবং সে কি চাইলে পার্সোনালি পোস্টার প্রেজেন্টেশনে পার্টিসিপেট করতে পারবে? জি জি, পোস্টার প্রেজেন্টেশনে পার্টিসিপেট করতে পারবে, আমরা হচ্ছে ঠিক ওভাবেই আছে। টাইম শিডিউল করে দিব আচ্ছা আপনাদের জন্য যাদের এরকম আচ্ছা, কেস থাকবে। হ্যাঁ, পোস্টার প্রেজেন্টেশনের ক্ষেত্রে তাকে তো মনে হয় ওই যে তার অ্যাবস্ট্রাক্টটা মনে হয় যে 2 তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে, তাই না? সরি, না ভাইয়া, পোস্টার প্রেজেন্টেশনে আমরা ডিরেক্ট পোস্টারই নিচ্ছি, লাইক ফুল পোস্টার। আচ্ছা, মানে সরাসরি ক্যাম্পাসে? না ভাইয়া, পোস্টার প্রেজেন্টেশন যে ফার্স্ট ফেজে পোস্টারই আপনি হ্যাঁ। সাবমিট করবেন, পোস্টার আচ্ছা সাবমিট আচ্ছা করে ওটা যদি কোয়ালিফাই করে দেন হচ্ছে ওটা প্রিন্ট করে ফাইনাল রাউন্ডে নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। রাফিক আসসালামু ইসলাম আলাইকুম ভাই, ভাইয়া। জি ভাই বলুন। মানে আপনি যে বলেন যে ফুড পারচেসের ব্যাপারটা, যদি ফুড পারচেস না করে নর্মালি অডিয়েন্স হিসেবে যেতে চায়, এটা কি পারবে? সরি ভাই, আপনার ভয়েস ক্লিয়ার না। ফুড পার না করে নর্মালি অডিয়েন্স হিসেবে মানে জয়েন করতে চায়, সেটা কি পারবে? আহ, ভাইয়া ওরকম আমরা অপশন রাখিনি আসলে পার্টিসিপেশন ছাড়া অডিয়েন্স হিসেবে জয়েনের, লাইক আপনি চাইলে পারবেন, বাট আপনার জন্য হয়তো ফুড অ্যান্ড কিডস থাকবে না আর কি। আর এটা হচ্ছে যদি অ্যাকসেপ্ট হয় সেক্ষেত্রে হচ্ছে রেজিস্ট্রেশনটা করবে, তাই তো? জি জি। আচ্ছা, যদি আপনার আচ্ছা পার্টিসিপেট করেছেন কিন্তু কোয়ালিফাই করেননি, এটার কথা বলেছেন? না মানে বললাম হচ্ছে মানে আমরা যে রেজিস্ট্রেশন কমপ্লিট করছি, বাট হচ্ছে যে 400 টাকার যে প্যাকেজটা, এটা হচ্ছে জি তো একসেপ্ট হওয়ার পরে তো আমরা রেজিস্ট্রেশনটা করবো, তাই না? জি, যদি অ্যাকসেপ্ট হওয়ার পরে, এটা সবার জন্য না, আপনি যদি একা আসেন তাহলে রেজিস্ট্রেশনটা করা লাগবে না, বাট আপনার যদি এটা হচ্ছে এক্সট্রা টিম মেম্বার যদি আনতে চান অডিয়েন্স হিসেবে, তখন হচ্ছে এটা পার এক্সট্রা পার্সন আমরা 400 করে চার্জ করব। যদি একজন ওকে আসে ওকে তাহলে ওই আগের যে 600 টাকা ওটাতেই। ওকে। জি। আহ, আচ্ছা, একজন ভাইয়া করেছেন ফিল্ড চেঞ্জ করার প্রসেস। আমাদের হচ্ছে সাবমিশন যে ফর্মটা ওটা আপনাদের টিম লিডারের মেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওখানে আপনি যদি আপনার ফিল্ড চেঞ্জ করে অন্য একটা ফিল্ড দিতে চান তাহলে এখনই পারবেন আর কি, এটা অফিসিয়ালি কোনো কিছু করা লাগবে না। বাট তাও যদি আপনারা শিওর হতে চান, আমাদের মেইল আছে siblis.conf@gmail.com, ওখানে মেল করে দিতে পারবেন। আচ্ছা, আরেকটা ভাইয়া বলেছেন পোস্টারের জন্য যে ফাইলটা দেয়া হয়েছে ওইটাই ইউজ করতে হবে নাকি জাস্ট লোগোজ এন্ড আদার স্টাফস গুলো কপি পেস্ট করে ডিফারেন্ট থিমসে ইউজ করতে পারবো? না ভাইয়া, আপনি যে মেইন সাইজটা দেয়া, তানভীর আহমেদ ভাইয়া, মেইন সাইজটা আপনার মেনটেন করতে হবে, বাট ভিতরে আপনি আপনার মতো সেগমেন্টস কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড আমরা ফার্স্ট রাউন্ডের জন্য, আপনি যদি আমাদের সাবমিশন ফর্মটার ডিটেলস পড়েন, ফার্স্ট রাউন্ডের জন্য আমরা নিচের যে পোর্শনটা যেখানে স্পন্সরস এন্ড আদার পার্টনার্স এর লোগো দেয়া, ওটা আমরা নিচ্ছি না আপাতত, যেহেতু একটা আলাদা হ্যাসেল। এন্ড উপরে যে আপনার আপনার যে পোস্টার টাইটেল এন্ড টাইটেলের নিচে নর্মালি আপনাদের নাম থাকে, আমরা নামটাও নিচ্ছি না। সো বেসিক্যালি নামটা নিচ্ছি না একটু ফেয়ারনেস রাখার জন্য আর কি, অ্যানোনিমাস ভাবে নিচ্ছি। আপনারা ওখানে আপনাদের যে আহ, আপনার রেজিস্ট্রেশন করার সাথে সাথে আপনাদের একটা অটোমেটেড মেইলে একটা পোস্টার আইডি দেওয়া হয়েছিল, লাইক
পোস্টার 0001 এরকম। সো ওই আইডিটা দিলেই হবে, ওটা এই গাইডলাইন আমাদের পোস্টারের ফর্মে দেওয়া আছে। সেম ফর 3MT, 3MT তেও আপনি ফর্মে এভরি গাইডলাইন পাবেন সাবমিশনের জন্য। অ্যান্ড ফর রেজিস্টার্ড মেম্বার্স ইফ উই ডোন্ট কোয়ালিফাই, জি, যদি রেজিস্টার্ড মেম্বার্স কোয়ালিফাই না করে তাহলেও জাস্ট একজনের জন্য ফুড অ্যান্ড কিটস থাকবে যদি আসেন। আচ্ছা, ইভেন্টের দিন বাসের প্লেস, এটা আমাদের ফেসবুক পেজ যদি ফলো করেন ওখানে আমরা একেবারে রুট সহ দিয়ে দিব। বাট আবার যদি বলি তাহলে হচ্ছে কদমতলী ট্রেন স্টেশন যেটা চিটাগাং সিটিতে, ওখানে একটা থাকবে, অ্যান্ড আরেকটা হচ্ছে জিসি বাস স্টেশন যেটা জিসি দামপাড়া বাস স্টেশন বলে, ওখানে আরেকটা থাকবে। আচ্ছা, টপিক চেঞ্জ হচ্ছে যদি আপনার মনে হয় আপনি রেজিস্ট্রেশন করেছেন এক টপিকে বাট আপনি সাবমিট করতে চান আরেক টপিকে, আপনার সাবমিশন যে ফর্মটা থাকবে ওই সাবমিশন ফর্মেও ফিল্ডগুলোর নাম দেওয়া আছে। যদি তাও আপনারা কনফিউজ থাকেন যে কোন ফিল্ডের আন্ডারে পড়বে, তাহলে আমরা একটা আলাদা অপশন রেখেছি আদার্স নামে, ওই আদার্স সিলেক্ট করলেও হবে। আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনি মাইক আনমিউট করে কোশ্চেন করতে পারেন, প্রবলেম নেই। জি না ভাইয়া, যে প্রেজেন্টার থাকবে শুধু তার জন্য কিটস থাকবে, হোল টিমের জন্য না। ওই হোল টিমে আপনি যদি হোল টিমের জন্য চান তাহলে হচ্ছে ওই যে ইন্ডিভিজুয়ালি একটা আলাদা পে করা লাগবে আর কি। আচ্ছা, আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই, আমরা তাহলে এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ ইশতিয়াক রেজা স্যার আমাদের সাথে এই সেশনটায় থাকার জন্য। স্যার কি এখনো আছেন স্যার? আছি আছি, তোমাদের সবকিছুই আমি আচ্ছা, শুনছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার আমাদের সাথে থাকার জন্য অ্যান্ড ফর অ্যাপ্রিসিয়েটিং আওয়ার ওয়ার্ক স্যার। হ্যাঁ, তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। আচ্ছা পুলক, কি আছিস? জি ভাই, আছি। হ্যাঁ, শেষ করে দে। Thanks to all our participants for such insightful and engaging session. We once again thank Mohammad Ishtiaq Reza sir for his valuable time, and we hope you might enjoy the journey. And thanks everyone again.